হতে হবে এমন কোনো মানে নেই, এক্সপিরিয়েন্স অন্য কারোরই হতে পারে। আপনি জাস্ট এক্সপিরিয়েন্সটা আমাকে জানাতে, মানে আপনি জানেন সেটা আমাকে জানাচ্ছেন, সেটা হলেই চলবে। আমার কাছে প্রথম ঘটনাটি রয়েছে, সেই ঘটনাটি যিনি পাঠিয়েছেন তার নাম হচ্ছে অতৃপ্ত। অতৃপ্ত এই নামটি তিনি ব্যবহার করেছেন। আমি জানি, আমার ধারণা আর কি যে এই নামটা নিশ্চয়ই অরিজিনাল নাম না। তিনি বলেছেন যে তার বাসা হচ্ছে সায়দাবাদ, না সাইদাদ লিখেছেন, সাইদাদ আমি জানি না কোথায়। এবং তিনি লিখেছেন যে চাকরির সুবাদে আমাকে উত্তরা টিন শেড বাসায় তিনি ভাড়া নেন একটা সময়, এবং বাড়িতে 7 ফ্যামিলি। আর তিনি বলছেন যে আমি একজন ব্যাচেলর। বাড়ির সব লোক তাড়াতাড়ি ঘুমিয়ে যায়, অফিস থেকে এসে ঘুমাতে অনেক দেরি হয়, 2টা-3টা বেজে যায়। রাতে প্রায় আমি উঠোনে একজন মহিলাকে আমি মেইন গেট দিয়ে বের হয়ে যেতে দেখতাম, কিন্তু আমার দরজা খুলে কাউকে দেখতাম না। মানে মনে হতো যে একজন মহিলা হেঁটে বের হয়ে যাচ্ছেন, বা কোনোদিন দরজা খুলে সেটা দেখতে হয়নি। অনেক সময় ভাবতাম আমি মনে হয় ভুল দেখছি। একদিন রাতের বেলা, কত বাজে বলতে পারবো না, আমার ঘুম ভেঙে গেল। বাইরের আলোতে ঘরটা আবছা আলোকিত, আর তখন আমার সামনে একজন মহিলা চেয়ারে দাঁড়িয়ে তার শাড়ির আঁচল সিলিং ফ্যানে এবং লাগিয়ে ফেললো, এবং দেখতে দেখতে তিনি শাড়ির আঁচল গলায় পেঁচিয়ে ফেললো। আমি চিৎকার করে অনেক চেষ্টা করলাম, কিন্তু আমার গলা থেকে কোনো আওয়াজ বের হচ্ছিল না। আমি নড়তে পারছিলাম না, চিৎকার করতে পারছিলাম না। চোখের সামনে ঘটে গেল মর্মান্তিক মৃত্যু, কিন্তু তার 30 সেকেন্ড পর সবকিছু আগের মতো, কিচ্ছু নেই, যেন কিছুই ঘটেনি, এরকম একটা অবস্থার মধ্যে তিনি পড়ে গেলেন। এবং তারপর তিনি লিখছেন, তারপর সবকিছু নর্মাল হয়ে গেল। বেড থেকে উঠে লাইট অন করে দেখি কিছু নেই, কেউ নেই। তারপর ম্যাচ, লোহা, পাথর পাশে রেখে ঘুমিয়ে যাই। সকালে বাড়ির সবচেয়ে পুরনো যে ভাড়াটিয়া, যাকে ফুপু বলে ডাকতাম, তাকে আমি এইরকম কোন মৃত্যু আগে কখনো ঘটেছে কিনা জিজ্ঞেস করি। তিনি স্বীকার করেন এবং আমাকে জিজ্ঞেস করেন কেন। আমি বলি আগে বলেন। তিনি বলেন যে হ্যাঁ, 12 বছর আগে আমারই রুমে ওই মহিলা, অর্থাৎ যে রুমে তিনি থাকতেন তা সেই রুমের কথা বলছেন, যে ওই মহিলা তার হাজবেন্ডের সাথে ঝগড়া করে গলায় শাড়ি পেঁচিয়ে সুইসাইড করে। তিনি আরো বলেন এই 12 বছর ওই রুমটায় যে ভাড়া নেয় সেই ওই ঘটনার সম্মুখীন হয়। আমার ইচ্ছে এই এক্সপেরিয়েন্সটা সবাইকে জানানো হয়, আমরা জানিয়ে দিলাম। এবং আপনি একটা কাজ করতে পারেন, ইমেল অ্যাড্রেস দিয়ে, ইমেল অ্যাড্রেসে যেটা দেওয়া আছে ভূতfm, সেখানে আপনারা ইচ্ছা করলে যদি সেই বাড়ির মালিক রাজি হন আর কি, তাহলে আপনারা সেই বাড়ির ঠিকানা আমাকে পাঠাতে পারেন। আমরা সেইখানে গিয়ে দেখতেও পারি যে আসলে সেরকম কোনো ঘটনা আছে কিনা, বা আমরা একটা রাত থেকে দেখতে পারি আসলে কিছু ঘটে কিনা। আমরা কিছু সাউন্ডও রেকর্ড করতে পারি, বা সেখানে আমরা কিছু আমরা যেতে পারি, আমাদের ভূতfm টিম সেখানে পৌঁছে যেতে পারে যদি আপনারা চান তাহলে। সো এই হচ্ছে ঘটনা, এবং আপনার জীবনেও এরকম অসংখ্য ঘটনা ঘটে এবং ঘটছে। সেই ঘটনাগুলো অবশ্যই আমাদেরকে ইমেলের মাধ্যমে জানান, SMS এর মাধ্যমে জানান। ইমেল অ্যাড্রেস তো বলেছি, আর SMS এর নিয়মটি হচ্ছে সেলফোনের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে 940 নাম্বারে। তানিয়া মুক্তা ময়মনসিং থেকে আমাকে SMS করেছেন। এছাড়াও নাবিল আমাকে SMS করেছেন, ভূতfm শুনছেন এবং মেসেজ পড়ার জন্য অনুরোধ করেছেন। আমি মেসেজটা পড়ে ফেললাম। আমরা সিলেট থেকে, কাল আমাদের এক্সাম, তারপর আমরা 3 বন্ধু ভূতfm শুনছি। থ্যাংক ইউ সো মাচ, বাট এটা ঠিক কাজ না, একেবারে পরীক্ষার আগে পড়াশোনা করাটাই উচিত। দিয়া লিখেছেন বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট থেকে। এছাড়া আমাদের নীল কুড়িল থেকে লিখেছেন, এবং আমাদেরকে ফুর্তি ভূত আমাদেরকে বলেছেন যে আমাদেরকে বলেছেন, আচ্ছা তিনি কি বলেছেন আমি সেটা পড়ে বুঝতে পারছি না আসলে। উইয়ার্ড অনন্যা বলছেন যে অনেক ভয় লাগছে, এখন তো শুরুই হয়নি, এখন ভয় লাগা কি আছে, আরো অনেক কিছু বাকি আছে। জুয়েল আমাকে লিখেছেন যে সর্দি লেগেছে, তারপরেও তিনি শুনছেন ভূতfm। আমি আশা করছি আপনি খুব দ্রুত সুস্থ হয়ে উঠুন। আরমান আমাদের লিখেছেন রাজশাহী থেকে, এবং তিনি বলেছেন যে ভূতfm তার অনেক ভালো লাগে। চট্টগ্রাম থেকে নাসিম আমাকে SMS করেছেন, এবং এই মুহূর্তে তিনি দেখছেন যে আচ্ছা তিনি একটা মুভি দেখছেন, আমাদের শুনছেন, আমাদের সাথে আছেন। আলমগীর মিরপুর থেকে আমাদের SMS করেছেন। মাসুদ রানা রিপন আমাদের SMS করেছেন। এছাড়াও আমাদের SMS করেছেন ফুয়াদ, তিনি আমাদের সাথে নতুন জয়েন করেছেন। সুজন রাজশাহী কলেজ থেকে SMS করেছেন আমাদেরকে। এছাড়াও ফাহাদ আমাদেরকে SMS করেছেন রিজন SMS করেছেন আমাকে তমা, এবং তমা SMS করেছেন। শান্ত আমাদের SMS করেছেন নিশাদ, স্বপ্নীল, বাসার, সাজু, এছাড়াও রাসু, ফারুক বাড্ডা থেকে SMS করেছেন। জেমস পিয়াস সরকার আমাদের SMS করেছেন। এছাড়াও কানা ফকির আমাদের SMS করেছেন জিগজ্যাগ ঘোস্ট। এই হচ্ছে ঘটনা, এবং আমাদের আরো SMS আমরা পাচ্ছি, এবং সেই SMS গুলো এক একে আমরা পড়বো। আর একটা খবর দিয়ে দিই, সেটা হচ্ছে যে বিশেষ করে আমাদের ভৌতিশ্রী সুমন ভাই যে স্কুলে পড়তেন, সেই স্কুলটি হচ্ছে আপনার সেই ল্যাবরেটরি স্কুল, এবং ওল্ড ল্যাবরেটরিয়ানস অ্যাসোসিয়েশন, তারা একটা কি বলবো যে তাদের একটা অ্যানাউন্সমেন্ট আছে, সেটা হচ্ছে তারা
একটা রিইউনিয়ন করছে, এবং রিইউনিয়নটার জন্য সেটা হবে হচ্ছে 31 অক্টোবর 2011 হ্যালোউইনের দিন, এবং সেদিনই তারা রিইউনিয়নটা করছে। এবং সেই রিইউনিয়নে আপনারা ইচ্ছা করলে মানে কি বলতে মানে একদম রেজিস্ট্রেশন করার সময়টা একদম 31 অক্টোবর পর্যন্ত থাকছে। সো আপনারা ইচ্ছা করে সেটাও খোঁজ খবর নিয়ে দেখতে পারেন যারা আছেন, যারা সেই স্কুলের পুরো ছাত্র। আচ্ছা, আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে যে আমাদের যে গেস্ট রয়েছেন তার কাছে চলে যাবো এবং তার কাছ থেকে আমরা একটা ঘটনা শুনবো। শুরুতেই তার পরিচয় জেনে, এবং খুব অদ্ভুত একটা ঘটনা। আমি এর আগেও এই ঘটনাটা শুনেছিলাম। যে এরকম ধরনের যে অনেক সময় জিন আমাদের চারপাশে, আমরা জিন অনেকেই মানে বিশ্বাস করেন না এরকম মানুষ খুব কমই আছে, কারণ যারা আমাদের ধর্মের বলা আছে জিনের কথা। সো জিনের সম্মুখীন হন, এবং অনেকে এরকমও বলেন জিনকে নিয়ে অনেক অদ্ভুত ঘটনা আছে। সেরকম একটা ঘটনা এখানে জিনটি আছেন চিকিৎসকের ভূমিকায়, রাইট? সো আপনার নামটা একটু বলবেন, আপনার পরিচয়টা একটু বলবেন। হ্যালো লিসনার্স, দিস ইজ শুভ্র ফ্রম ধানমন্ডি। আমি এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটিতে ফার্মেসি ডিপার্টমেন্টের স্টুডেন্ট, কিন্তু আমার ক্লোজ ফ্রেন্ডেরা আমাকে পিয়াস নামে বেশি চিনে। আমি যে ঘটনাটা বলবো সেটা আসলে আমার কোনো এক্সপিরিয়েন্স না, আমার আব্বুর একটা এক্সপিরিয়েন্স। আমার আব্বু সরকারি চাকরি করেন, এই জন্য বিভিন্ন জায়গায় তাকে পোস্টিং হতে হয়, 2 বছর 3 বছর পর তার বদলি হয়, সেই পোস্টিং হয়। তার পোস্টিং তার একসময় 2004 সালের ঘটনা এটা। তিনি তখন তার পোস্টিং ছিল জয়পুরহাট জেলার পাঁচদিন নামক থানায়। সো আমরা ফ্যামিলি সহ তিনি ওখানে পোস্টিং নিয়েছিলেন। ওইখানে আব্বুর এক কলিগ ছিল, তার নাম ছিল শামসুল। তার সাথে তার অনেক ভালোই সম্পর্ক ছিল। তার হঠাৎ করে কি হার্টের প্রবলেম দেখা দেয়, যে হার্টে অনেক সমস্যা করে, বিভিন্ন ডাক্তারকে দেখানো হয়। তারপর সে ডাক্তাররা তাকে একটাই সলিউশন দেয়, করে যে আপনি হার্টের বাইপাস সার্জারি করেন, তাহলে হয়তো আপনি এটা ভালো হবে, না হলে ভালো হবে না, এই প্রবলেমটা ধীরে ধীরে বাড়বে। তো কিন্তু মানে তিনি ছিলেন আর্থিকভাবে সচ্ছল ছিলেন না। আসলে কি যে তার যে একটা বাইপাস সার্জারি করতে 5 লাখ 6 লাখ টাকার প্রয়োজন হয়, সেই টাকাটা মানে তার হাতে ওই সময় ছিল না। আর ওই সময় একটা জিনিস ওইখানে আর কি হয়েছিল, যে এক মহিলা নাকি আছেন যিনি ওইভাবে জিনের দ্বারা বিভিন্ন রকমের বিভিন্ন মানুষের বিভিন্ন অসুখ নাকি তিনি ঠিক করতে পারতেন। এমনকি অনেকের একজনের কারো টিউমার ঠিক করছে, কারো চোখের অন্ধত্ব পর্যন্ত সে ঠিক করছে গাছগাছা দিয়ে। ঠিক আছে, তো উনি সেই শুনে তার সাথে দেখা করতে যান। দেখা করার পরে উনি তাকে কিছু গাছগাছরা প্রথমে দেন, যে আপনি এটা খেয়ে দেখেন যে আপনি কিছু উপকার পান কিনা। আচ্ছা, কিন্তু সে খাওয়ার পরে মানে সে বলে যে না, তেমন কোনো উপকার পায় না। তখন তাকে একটা ডেট দেন, যে মানে যেটা সে মনে নাই কত তারিখ, বৃহস্পতিবার রাত। বলছে বৃহস্পতিবার রাতে আমি আপনার বাসায় আসবো, তো আপনার একটা অপারেশন হবে। আচ্ছা, এরকম একটা অপারেশন হবে। তখন তিনি আর কি তার ক্লোজ কিছু কলিগদের বলেন যে এরকম কাহিনী, তার সে পুরোটা শেয়ার করেন। আব্বু সহ আরো 3 জন আর কি তার বাসায় যান, এবং সে একটা কন্ডিশন দিয়ে দেন যে রুমটাতে জিনিসটা হবে সেই রুমে যেন কোনো আলো প্রবেশ করতে না পারে। তো লাইট তো বন্ধ থাকবে, প্লাস আপনি একটা কালো কাপড় কিনে, গজ কাপড় কিনে আপনার পুরা মানে ইয়াটা যে জ্বালা টানা আছে, যে ফাঁক ফোকর সবগুলা বন্ধ করে দেবে, যেন আলো যেন প্রবেশ করতে না পারে কন্ডিশন। তো তারা এভাবে যায়। তখন বাজে ঠিক 10টা বা 10:30টার মতো, 10:30টার মতো বাজে। আব্বু সহ আরো 2-3 জন যারা ছিলেন তারা সোফাতে বসেছিলেন, আঙ্কেল খাটের উপরে শুয়েছিলেন। মহিলা কিছুক্ষণ পরে প্রবেশ করলো। মহিলা সিঙ্গেল, মানে একা একা প্রবেশ করছে। প্রবেশ করার পরে আঙ্কেলের মাথার ওখানে যে বসছে, তিনি কালো বোরখা পরেছিলেন, তার মুখ চোখ কিছুই দেখা যাচ্ছিল না। তিনি কথাও বলছিলেন না, জাস্ট একটা কথা বলছিলেন, লাইটটা বন্ধ করে দেন, দরজাটা আটকিয়ে দেন। তো আব্বুদের এক কলিগ যে দরজাটা বন্ধ করে দিল, লাইট বন্ধ করে দিল। তো চুপ বলছে, একটা কথা নিষেধ করছে যে কথা বলবেন না। সো কেউ কথা বলেন, চুপ করে বসেছিল। তো কিছুক্ষণ পরে একটা ভয়েস আর কি, একটা না 2-3টা ভয়েস আসছে, সালাম একসাথে। যদি 2-3 জন সালাম দেয়, যেমন একটা সালাম আসসালামু আলাইকুম, অনেক জোরে একটা সালাম। দেখো আব্বুরা কি সালাম উত্তর নিছে। উত্তর নেওয়ার পরে তারা কি তারপর নিজেদের মধ্যে তার কথোপকথন শুরু করছে, এবং ভাষাটা এমন যে হিন্দিও না, উর্দুও না, আরবি না, এই টাইপের কিছু একটা ভাষা। মানে আব্বুরা বলছে ধীরে ধীরে আমরা বুঝতে পারতেছি যে 5-6 জন লোক যদি একসাথে কথাবার্তা বলে, যে এমন একটা মানে কথা বোঝা যাচ্ছে যে কিন্তু ভাষাটা বাংলা না, অন্য একটা ভাষা। তো কিছুক্ষণ পরে তারা এই জিনিসটা শুনতে পান যে এই কেচি বা অপারেশন থিয়েটারে যে কেচি চাকু বিভিন্ন রকম একজনের হাতে আর একজনের হাতে হ্যান্ড ওভার করলে যেরকম শব্দ হয়, টাং টুং টাং টুং, এরকম শব্দ তারা শুনতে পাচ্ছে। এরকম ভাবে প্রায় ঘন্টা আধেক ক্রস করে গেছে। ক্রস করে যাওয়ার পরে আবার আর একটা শব্দ শোনা যাচ্ছে, আসসালামু আলাইকুম, এটা শব্দ শোনা গেল। আচ্ছা, জাস্ট এই শব্দটা শোনার পরে আর কোনো ছেলে মানুষের কণ্ঠ নাই, চুপ, একদম পুরা নিশ্চুপ, কোনো শব্দ পাওয়া যাচ্ছে না, কোনো কেচি শব্দ নাই, কিছু না, কিছু শব্দ পাওয়া যাচ্ছে না, জাস্ট স্টপ হয়ে গেছে পুরা এটা। তার ঠিক 10 মিনিট পরে ওই মহিলা বললো কি লাইটটা জ্বালান, লাইটটা জ্বালান। তখন আব্বুর এক কলিগ যে সে লাইটটা জ্বালাচ্ছে, জ্বালানোর পরে দেখতে পারলো কি যে আঙ্কেল অজ্ঞান অবস্থায় শুয়ে আছে, তার বুকের উপরে মহিলা একটা তুলা চেপে ধরে বসে আছে, তুলার পাশ দিয়ে রক্ত গড়ায় গড়ায় পড়তেছে তার বুকের পাশ দিয়ে, তখনও পড়তেছে। আর পাশে তারা একটা জিনিস দেখে অবাক হলো যে পাশে একটা বাকেট ছিল, সেই বাকেটটা ভর্তি মনে করেন যে তুলা, রক্ত মাখা তুলা, অনেকগুলো, 8টা 10টা, অনেক বেশি তুলা। তখন সে বললো কি যে এই অবস্থায় আছে, কিছুক্ষণ পরে আর কি ইয়া হবে,
তো এই তারপরে ওই মহিলা করলেন কি বের হয়ে আসলো, ওই আঙ্কেলের তখনও তার জ্ঞান ফিরে নাই আঙ্কেলের। হুম। ঘন্টা আধেক পরে আঙ্কেল জাস্ট একটু মানে একটু জ্ঞান চোখ তাকালো, আব্বুটা ততক্ষণ ছিল। তো থাকার পরে বললো যে হ্যাঁ, তার বুকে দেখা হলো যে মানে ইয়াটা ব্যান্ডেজটা আস্তে করে তুলে দেখা হলো 6 থেকে 8 আঙ্গুল জায়গা হুম। অপারেশন করা এবং সেটা সেলাই করা। খুব অল্প পরিমাণ জায়গা তাহলে মানে একদম। এত 6 আঙ্গুল হবে, বেশি না, 6 আঙ্গুল, জাস্ট 6 আঙ্গুল জায়গা কিন্তু সেলাই করা, মানে কাঁচা আচ্ছা। সেলাই করা। কিন্তু ওই মহিলা যখন ঢুকছিল, ওই মহিলার হাতে কোনো চাকুও ছিল না, কেচিও ছিল না, এমনকি সুই তো দূরের কথা, সুই মানে যে সেলাই করা যে ইনস্ট্রুমেন্ট লাগে সেই কিছুই ছিল না তার কাছে। তারপরে সে চলে গেছে। তো ওই দিন আব্বুরা ওনাকে ওই অবস্থা রেখে চলে আসছে। চলে আসার পরে পরের দিন আমরা সবাই, আমিও গেছিলাম, আমিও দেখছি আর কি জিনিসটা। আমরা ওই পুরো কলোনি সবাই মিলে তাকে দেখতে গেছিলাম যে তার এই অবস্থা, বেডে সে পড়েছিল, আচ্ছা। শুয়েছিল। তারপর 7 দিন পরে সে যখন একটু উঠতে পারলো আর কি, মানে দাঁড়াতে পারছে, তখন সে মহিলার কাছে মানে দেখা করতে যাওয়ার চিন্তা ভাবনা করছে যে একটু দেখা করে আসি, এখন তো একটু ভালো ভালো লাগতেছে, তাহলে একটু দেখা করে আসি। তো সেই মহিলা আর কি যেখানে ছিল, তো ওখানে গেছে, যাওয়ার পরে দেখা কি যে মহিলা নাই। নাই কেন, তখন জিজ্ঞাসা করছে এলাকার লোকজনকে, বলছে কি যে উনি তো যেদিন বৃহস্পতিবারের কথা মানে অপারেশন করা, তার শুক্রবার থেকে তাকে নাকি পাওয়া যাচ্ছে না, তাকে Okay. পাওয়া যাচ্ছে না, মানে কোথায় চলে গেছে কাউকে কিছু বলে নাই, জাস্ট সে চলে গেছে আর কি, পাওয়া যাচ্ছে না। তো আঙ্কেল তো তার একটু ভয় ভয় লাগলো আর কি, মানে কি করলাম, কি আসলো, কিভাবে হলো, জাস্ট খালি একদিন কথাবার্তা বললাম, সে আসলো, আসে আমার বুকে কেটে কেটে চলে গেল, তার একটু সন্দেহ লাগছে। তখন সে করছে ওখানকার বড় মসজিদের হুজুরের কাছে গেছে, যে তার কাছে পুরো ঘটনাটা খুলে বলছে। আচ্ছা। যে খুলে বলার পরে এরকম এরকম হয়েছিল, স্টেপ বাই স্টেপ পুরোটা বলছে। তা বলার পরে হুজুর বলছে কি যে আসলে ওই মহিলা একজন মানে মহিলার পুরাটা বলে ফেললো যে ওই মহিলার অরিজিনাল বাড়ি ছিল চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী পাশে চাঁপাইনবাবগঞ্জ জেলা, ওখানে ছিল। তো উনি একদিন স্বপ্নে নাকি দেখতে পাইছেন যে এরকম মহিলা অনেক আগে মানে গরিব ছিল, স্বপ্নে দেখতে পাইছেন যে স্বপ্নে তাকে দেখা হয়েছে যে তুই মানুষের উপকার কর, এই টাইপের একটা কথা, যে তুই মানুষের উপকার কর। তখন ওই মহিলা বলছে যে আমি তো শিক্ষিতও না, আমি আর্থিকভাবে সচ্ছলও না, তাহলে কিভাবে আমি উপকার করবো মানুষের। আচ্ছা। তা বলছে কি যে কিছু তোকে করতে হবে না, আমি এখান থেকে যা যা বলবো মানুষকে দেখবি, আমি বলে দেবো, তুই এবার গাছরা এই টাইপের ওষুধ মানে ভেষজ ওষুধ দিবি আর কি, আচ্ছা। এই টাইপের কথা বলছে। তখন থেকে সেই জিনিসটা শুরু করে এবং তার কাছে আসলেই 7 জন জিন ছিল। সেই জিনগুলোকে বিভিন্ন মেডিকেল কলেজের স্টুডেন্ট, এবং তারা এই যে যখন মেজর কোনো অপারেশন বা মেজর কোনো কিছু হতো, তারা তাদেরকে ডেকে আনতো এবং তাদেরকে দিয়ে সেই অপারেশন গুলা সলভ করাতো। এখন পর্যন্ত ওই আঙ্কেল ভালো আছে, তার বুকে দাগ আমিও দেখছি, এখন বলতে পারে। পরে কোনো টেস্ট করেছিলেন যে আসলে আর হার্টের কোনো হ্যাঁ, পরে তিনি টেস্ট করাইছিলেন, পরে টেস্ট করে তার হার্টে কোনো ব্লক নাই, এন্ড হি ইজ স্টিল অ্যালাইভ। এখন পর্যন্ত তার হার্টে কোনো সমস্যা নাই। বাইপাস সার্জারি করলে যেমন হয় যে মানুষ কিছুদিন একটু মানে প্রবলেম থাকে, তারপরে এখন পুরোপুরি নর্মাল, এখন নর্মালি আছে আর কি। অলরাইট। সো এই ছিল ঘটনা, এবং এই ঘটনা আপনাদের এরকম অসংখ্য ঘটনা থাকারই কথা, এবং সেই ঘটনার জন্য আমাকে SMS করুন। আর SMS করার নিয়ম যে আমি আরেকবার বলে দিচ্ছি, শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিবেন 9840 নাম্বারে। আমি ছোট্ট করে কয়েকটা SMS পড়ে ফেলি। আমাকে নীরব শাহজাহানপুর থেকে লিখেছেন, ভাইয়া আজকে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অসম হচ্ছে, মাসুমের এই থ্যাঙ্কস পাওয়া মানে উচিত, এই জন্য অনেক কষ্ট করে সে এখানে এই কাজটা করছে। হন্টেড ঈদ মোবারক জানিয়েছেন কেউ একজন, আমাকে নামটি লেখেননি। রায়হান লিখেছেন যে আজকে জীবনে ফার্স্ট ভূত এফএম শুনছি, বিকজ ফার্স্ট ময়মনসিংহে তিনি আসলেন এবং এসএমএসটি পড়তে বলেছেন। আমাকে MK খান লিখেছেন যে আমার বন্ধুকে ভূত এফএম শুনতে তিনি সাজেস্ট করেছেন, থ্যাংক ইউ। সুক্তি লিখেছেন, ভাইয়া ভালো লাগছে, মজা পাচ্ছি, এবং মেসেজটা পড়লো না কেন, এটা মেসেজ পড়ে ফেলেছি। কণিকা আমাকে লিখেছেন আমিও ভূত এফএম শুনছি, খুব ভালো লাগছে, খালিশপুর খুলনা থেকে। আচ্ছা, খুলনার সবার জন্য একটা ঘোষণা হচ্ছে যে আজকে কিন্তু একজন লিসনার আমাদের সাথে আরেকটু পরেই জয়েন করবেন, যিনি একদম সরাসরি খুলনা থেকে এসেছেন। সুতরাং তার ঘটনা আমরা শুনবো, এবং ফার্স্ট টাইম আমি এরকম মনে হয় পেলাম যে কেউ খুলনা থেকে আসলো এখানে। মিজান বরিশাল থেকে লিখেছেন যে রাসেল ভাই কেমন আছো, আমি তোমার ভূত এফএম প্রথম SMS করছি, আমার ফ্রেন্ড কে নিয়ে তোমার শো শুনছি। তানভীর মানিকগঞ্জ থেকে লিখেছেন যে রাসেল ভাই আমাদের সুন্দর শো উপহার দেওয়ার জন্য রেডিও ফুর্তিকে ধন্যবাদ, ইউ আর মোস্ট ওয়েলকাম। আপনাদের জন্য শোটা আসলে অনেক বেশি সুন্দর হয়ে ওঠে, কারণ আপনারা কষ্ট করে আমাদের কাছে মেসেজ পাঠান, আপনারা কষ্ট করে আমাদের কাছে ঘটনা পাঠান, এবং সেই ঘটনাগুলো আমরা এখানে পড়ি বা আপনারা এসে শোনান, অনেক কষ্ট করেন। সো সেই জন্যই ভূত এফএম এত মানুষ এনজয় করতে পারছে। সুতরাং এটা আপনাদেরই প্রোগ্রাম, আপনারাই চালাচ্ছেন বেসিক্যালি। সো এই থ্যাঙ্কসটা আমি মানে আপনি যদি এই শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে লেখেন থ্যাঙ্কস, তাহলে সেটা বুমেরাং হয়ে আবার আপনার কাছে ফিরে যাবে। রুবেল প্লাস আমাদেরকে রঞ্জিতা লিখেছেন খুলনা থেকে যে ভাইয়া আজকের ঘটনাগুলো অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। আপনাদের খুলনার ঘটনাও আসবে, সেটা শোনার জন্য আপনাদের একটু ওয়েট করতে হবে ধৈর্য ধরে। রোনালদোর ভূত আমাকে লিখেছেন যে হ্যালোইনে তিনি রোনালদো সেজে ঘুরবেন, অলরাইট, খুব ভালো একটা
একটা আইডিয়া হয়েছে। কামরুল যশোর থেকে লিখেছেন, যশোর নগরম থেকে লিখেছেন, প্লিজ ভাইয়া রিড মাই এসএমএস। আমি পড়ে ফেলাম এসএমএসটি। তিনি তার ফ্রেন্ড সোহেল, অনিক সবাই মিলে ভূত এফএম শুনছেন। তিনি লিখেছেন যে উই আর এনজয়িং আ লট। অলরাইট। জিল্লুর আমাকে লিখেছেন যে জিল্লুর রহমান রাজশাহী রানীবাজার থেকে লিখেছেন, ভাই আমি মেসে থাকি, আমার প্রচন্ড জ্বর 102 ডিগ্রি, আমার জন্য দোয়া করবেন। ডেফিনেটলি দোয়া করি আপনি খুব দ্রুত সুস্থ হয়ে ওঠেন। যারা আরো এসএমএস পাঠাতে চান তাদের তো নিয়ম জানাই আছে, শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা আরেকটা ঘটনা পড়বো, যে ঘটনাগুলো আপনারা ইমেইলের মাধ্যমে আমাদেরকে পাঠান। লিখেছেন, আমাকে এখনো নামটা আমি পাইনি, নামটা পরে আসতে পারে। ঘটনাটি আমাদের বাসায় ঘটে, দেশ বিভাগের কিছু পরে। শোনা যায় সে সময় ইলেকট্রিসিটি না থাকায় এই এলাকায় বেশ কিছু বাড়িতে জিন, পরি, অশরীরী আত্মার উৎপাত ছিল। 12 বছর ধরে সাইমালটেনিয়াসলি এই ঘটনা চলতে থাকায় অনেকেই একে 12 বছরের বাসা বলতেন। আমার মায়ের বিয়ের কিছুদিন পরের ঘটনা। একদিন মা কোরআন শরীফ পড়ছেন, এমন সময় কি যেন কোল বালিশ দিয়ে তার পিঠে সজোরে আঘাত করলো। তিনি পিছনে ফিরে তাকালেন, কিন্তু কিছুই দেখতে পেলেন না। আরেকদিন মা ঘুমিয়ে রয়েছেন, মধ্যরাতে হঠাৎ মা স্বপ্ন দেখলেন, কুচকুচে কালো কে একজন যেন তাকে বলছে, তোর হারিকেনে পানি দিয়ে রেখেছি, তোর হাত পাকা খাবারের ডুলির মধ্যে লুকিয়ে রেখেছি। মায়ের ঘুম ভেঙে গেল। তিনি দেখলেন চারপাশে নিকশ কালো অন্ধকার। ঘুমের আগে প্রতিদিন তিনি হারিকেন নিভু নিভু আলো জ্বালিয়ে রাখতেন, আজ কেন এমন হলো? মা ঘরের সবাইকে জাগিয়ে তুললেন, দেখলেন হারিকেন পানিতে পরিপূর্ণ এবং খাবারের ডুলির পেছনে হাত পাখা সযত্নে রাখা আছে। তো আপনার ঘরের মধ্যেও যদি যারা এখন ইলেকট্রিসিটি এখন পৌঁছে গেছে, তারপর যদি দেখেন যে আলো জ্বালিয়ে হয়তো আপনি ঘুমান, বা আপনার হঠাৎ করে এরকম কেউ বলছে আজকে রাতের বেলায় তোমার লাইটটা জ্বলবে না, সুইচ যতই অন করো লাইট জ্বলবে না। আপনি যদি দেখেন এরকম, আমার কাছাকাছি একটা ঘটনা ঘটেছিল বলে বলছি, চারিদিকে আপনি দেখতে পাচ্ছেন যে মানে লাইট টাইট হয়তো জ্বলছে, আর আপনার ঘরে অন্ধকার, কোনোভাবে লাইট জ্বলছে না। এবং আপনি যখন দেখছেন যে মানে যখন দেখলেন যে ঘটনাটা শেষ হয়ে গেল, কিছুক্ষণ পর আপনার ঘরে লাইটটা জ্বললো। সো এরকম মানে আমরা আসলে কোন পরিস্থিতির সম্মুখীন হই বা কোন পরিস্থিতি আমাদের জন্য ওয়েট করছে, তিনি আরো একটা ঘটনা এর সাথেই পাঠিয়ে দিয়েছেন, এবং তিনি বলছেন যে আমার বাবা এবং তার এক বন্ধু আরমানিটোলা হাই স্কুলের মাঠে, দেশ বিভাগের পূর্বে এই মাঠে মুরব্বীরা বলতো টেনি কলেজ বা ট্রেনিং কলেজ, কোনো এক কাজ উপলক্ষে তারা সেই মাঠে আরমানিটোলা হাই স্কুলের মাঠে ফুল তুলতে গিয়েছিলেন। একজন গাছের মগ ডালে বসে ঝাঁকুনি দিচ্ছিলেন, আর একজন ফুল তুলছিলেন। হঠাৎ তারা দেখতে পেলেন যে 8-10 বছরের একটি মেয়ে এসে ফুল তুলে নিয়ে যাচ্ছে। বাবা চিৎকার করে তার বন্ধুকে বললেন, দেখো তো একটা বাচ্চা মেয়ে এসে ফুল তুলে নিয়ে যাচ্ছে। ঠিক তার পরপরই পেছনে ফিরে দেখলেন মেয়েটা অদৃশ্য। ওই দিনে তেমন কোনো ভয়ের কিছু ঘটেনি, তারা আয়াতুল কুরসি পড়ে বাসায় চলে এসেছিলেন। সো এরকম আমাদের চারপাশে এরকম অসংখ্য রহস্যময় ঘটনা ঘটতেই আছে। সেরকম ঘটনা থাকলে আমাদের লিখে পাঠান। আপনার এলাকায় যদি এরকম ঘটনা থাকে যে একটা পুকুর নিয়ে কোনো কাহিনী আছে, একটা নদী নিয়ে কোনো কাহিনী আছে, একটা গাছ নিয়ে কোনো কাহিনী আছে, একটা হন্টেড বাড়ি আছে যেটা আপনারা জানেন এবং গ্রামের সবাই জানে বা শহরের সবাই জানে, সেরকম ঘটনা আমাদেরকে আপনারা লিখে পাঠাতে পারেন। এবং আপনারা অনেক সময় স্টুডিওতে আসা সম্ভব হয় না, কিন্তু আমাদের ভূত এফএম টিম আপনার জন্য রেডি থাকবে, তারা গিয়ে আপনার কাছ থেকে সেই ঘটনাটা কালেক্ট করে নিয়ে আসবে। এছাড়াও আমাকে বিভিন্ন অনেকেই এসএমএস পাঠিয়েছেন। আবিদ আমাকে মগবাজার থেকে এসএমএস করেছেন, সামনে এক্সাম, তাও ভূত এফএম শুনছেন। আসলে আমার কিছু বলার নেই, আমি খালি বলবো যে ভূত এফএম মানে এক্সামের সময় পড়াশোনা না করলে ভূত এফএম শোনা চিরদিনের জন্য বন্ধ হয়ে যেতে পারে। নাসরিন আক্তার আমাকে লিখেছেন ময়মনসিংহ থেকে। এছাড়াও আমাকে লিখেছেন সুইট, এবং তিনি ভূত এফএম প্রথম শুনছেন। ওয়েলকাম টু ভূত এফএম। আমাকে শিমু উত্তরা থেকে লিখেছেন, তিনি ফার্স্ট এসএমএস করেছেন এবং আমি সেটা পড়ে ফেলেছি। আমার বদনাম কিছুটা হলো ঘুরছিল। নিশাত আমাকে থ্যাঙ্কস জানিয়েছেন, কি জন্য আমি এসএমএস করেছি আপনার কোথায়। আচ্ছা, মোস্ট ওয়েলকাম। টিটু ময়মনসিংহ থেকে বলেছেন যে আমি খুব অসুস্থ, আমি দোয়া করি যে আপনি খুব দ্রুত সুস্থ হয়ে ওঠেন। রিফাত খুলনা থেকে আমাকে এসএমএস করেছেন এবং আমাকে এসএমএস করেছেন রাসেল সিলেট থেকে। সোহাগ আমাকে এসএমএস করেছেন খুলনা থেকে। ময়মনসিংহ থেকে আমাকে আরেকজন এসএমএস করেছেন, খুব ভয় লাগছে নামটি লেখেননি। খুশবু আমাকে এসএমএস করেছেন, রিড মাই নেম। ওকে, আমি আপনার নাম পড়ে ফেলেছি। রেজা আমাকে এসএমএস করেছেন। এছাড়াও এসএমএস করেছেন মিস্টার পল্টু। এছাড়াও ওমু আছেন, আমাদেরকে এসএমএস করেছেন। এছাড়াও পাগলু সিলেট থেকে। সুজন আমাদের এসএমএস করেছেন। অশ্রু এসএমএস করেছেন। সবুজ এসএমএস করেছেন, আমাদেরকে দেখতে পাচ্ছি। SMJ ফ্রম বরিশাল। এটা কোন একটা মানে নামের হয়তো ছোট করে লিখেছেন। তিনি বৈশাখী আমাকে এসএমএস করেছেন, এনজয় করছেন লিখেছেন। নাদিম আমাকে এসএমএস করেছেন। এছাড়াও জ্যোতি এসএমএস করেছেন। রাসেল তাসনিম এসএমএস করেছেন। জোসেফ এসএমএস করেছেন। জুই। এছাড়াও আমাকে এসএমএস করেছেন অবনী, রাফি, মানিক, আসাদ সহ আরো অনেকে। সো স্টে টিউন, এন্ড যারা আমাদেরকে আরো এসএমএস পাঠাতে চান তারা আমাদেরকে আরো এসএমএস পাঠাতে পারেন। লিখে ফেলুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদের তো অনেকগুলো ঘটনা হলো, একটা ছোট্ট ব্রেক নেই না, একটা ছোট্ট একটা ব্রেকের পরে ফিরে আসছি আরো ঘটনা নিয়ে। সো স্টে টিউন টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
শুনছেন সবসময় রেডিও ফুর্তি চলছে ভূত এফএম, সাথে আছে রাসেল। আর একটার পর একটা আমরা ঘটনা শুনছি, আপনারাও শেয়ার করছেন এসএমএস এর মাধ্যমে। মারুফ আমাকে রাজশাহী থেকে এসএমএস করেছেন এবং তিনি বলেছেন ব্রেক গুলো এত বড় হয় কেন, একদম ছোট ব্রেক ছিল। কিন্তু আসাদ আমাদের লিখেছেন, কারণ এই যে ব্রেকের মূল যে ব্যাপারটা সেটা হচ্ছে অনেকেই এখানে আসেন এবং অনেকেই ঘটনা বলেন, সুতরাং তাদের একটা প্রস্তুতির ব্যাপার থাকে। কিন্তু রাজু আমাকে লিখেছেন সিলেট থেকে। এছাড়া আমাদের রাসেল ভাইয়া আমার ফার্স্ট এসএমএস, আচ্ছা নামটা লিখেননি শুরুতে, আচ্ছা হাবিব পটুখালী থেকে। আমি বলবো যে শাউট লেখার পরে স্পেস দিয়ে প্রথমে আপনার নামটা লিখে ফেলবেন, তারপর এসএমএস লিখবেন, তাহলে সুবিধা হয় পড়তে। বাকি আমাদের লিখেছেন ভূত এফএম থেকে, না ভূত এফএম আমার অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। আমাদেরকে শরীফুল আলাউদ্দিন আমাদের এসএমএস করেছেন, শিমুল এসএমএস করেছেন পূজা খুলনা থেকে, আমাদেরকে নাহিদা বরিশাল থেকে এসএমএস করেছেন। এছাড়া আমাদেরকে এসএমএস করেছেন সজীব, এছাড়াও হাবিব আমাদের এসএমএস করেছেন। আমাদেরকে সালাম ভূত এফএম, আমার কাছে জোশ লাগে ভূত এফএম, এবং আমাদেরকে এসএমএসটি করেছেন, সেই নামটা আমি করতে পারিনি। আমানত খুলনা থেকে এসএমএস করেছেন। এছাড়াও হাসিব আমাদেরকে এসএমএস করেছেন স্বরূপ এসএমএস করেছেন, আমাদেরকে ফুর্তি ভূত, এছাড়াও জেরিন আমাদের এসএমএস করেছেন। আমাদের এসএমএস করেছেন আই এম সজল ফ্রম খুলনা। আজকে খুলনার এসএমএস অনেক বেশি আসছে। রনি লিজা যশোর থেকে এসএমএস করেছেন, আজকে ভূত এফএম তার অনেক ভালো লাগছে। আহাদ এসএমএস করেছেন তন্নি ইলোরা। এছাড়াও উত্তরা থেকে কনক চন্দ্র এসএমএস করেছেন আমাদেরকে, তাজরিয়ান এসএমএস করেছেন। এছাড়াও এসএমএস করেছেন আমাদেরকে আন্ডার ভূত, এছাড়াও এসএমএস করেছেন শুভ মিরপুর থেকে। এছাড়াও রাফি আমাদের এসএমএস করেছেন। সো এসএমএস আরো আসতে থাকবে এবং এসএমএস আমরা পড়বো একে একে সবগুলো ইনশাল্লাহ। আপাতত আমরা আবার ঘটনায় চলে যাই এবং আমার সাথে আরো একজন এই মুহূর্তে উপস্থিত আছেন। আপনার নামটা একটু বলবেন। আমি জয়, ঢাকা সিটি কলেজে পড়তেছি, ইন্টার ফার্স্ট ইয়ার। ওকে, সো আপনার ঘটনা কোথায় ঘটেছিল, ঘটনার জায়গাটা বলেন। বেসিক্যালি ঘটনাটা আমার নিজের না, মানে আমার একজন ভাইয়ার আঙ্কেল, আমাদের গ্রামে হয়েছিল, প্লেসের নামটা বলতে যাচ্ছি না। শিওর, নো প্রবলেম। ঘটনাটার মেইনলি হয়েছে সেটা হচ্ছে আঙ্কেল ওনাদের গ্রাম থেকে একটু দূরে আর কি, ওনার বিজনেস প্লেস ছিল, তো বিজনেস প্লেস থেকে আসার সময় রাতে ঘটনাটা ঘটছে। আসলে উনি একদিন রাতে আসতেছেন, তো ওনার হঠাৎ মানে টয়লেট আছে, তো উনি মানে রোডে এক সাইডে যে টয়লেট করে আসতেছিলেন, তো আসার পরে উনি সাইকেল ওনার ছিল, তো সাইকেল নিয়ে যখন আসতে একটু সামনে যাওয়ার পর মেনলি উনি যেটা দেখেন ওনার বড় ভাই রোড দিয়ে হেঁটে আসতেছেন, এবং তাকে থামালেন যে এ দাঁড়া, যে হ্যাঁ ভাইয়া কি ব্যাপার, যে তুই দাঁড়া, তোর সাথে সিগারেট আছে। তো উনি ফার্স্ট একটু কনফিউজ ছিল, কারণ ওনার বড় ভাই সিগারেট খেতেন না। তারপরও দিলেন যে হ্যাঁ ভাই, যেহেতু বড় ভাই চাইছে দিছে। তো বড় ভাই সুন্দর সিগারেটের লাইটারটা ঢিল দিয়ে ফেলে দিল বাইরে ফেলে দেওয়ার পর বললো যে সাইকেলের পিছনে বস, আমি চালাচ্ছি, মানে দূরে ফেলে দিল। জি, এবং তখন নিশ্চয়ই ব্যাপারটা একটু আনইউজুয়াল লাগছে, একটু উইয়ার্ড ছিল, কারণ ভাইয়া মানে বড় জিনিস ছিল, উনি আসলে অ্যাকচুয়ালি সিগারেট খেতেন না, আর এটা চাওয়াটা একটু অন্যরকম ছিল, আর ওই টাইমটাতে তাকে ওখানে দেখাটা একটু অন্যরকম। তারপর উনি মানে সাইকেলটা অ্যাকচুয়ালি রোডে না চলে, মানে রোডের যে পাশে ধান ক্ষেত ছিল, ধান ক্ষেত উপর চালাচ্ছিলেন, এবং কিছুক্ষণ পরে আঙ্কেল যেটা মানে ফিল করলেন ধান খেতে যে আইল ওটা দিয়ে, তো কিছুক্ষণ পর আঙ্কেল ফিল করলেন যে অ্যাকচুয়ালি যদি আইল দিয়ে সাইকেলটা চলে তাহলে তো উঁচা নিচা বা একটু ঝাঁকুনি খাওয়ার কথা, বাট একদম স্মুথলি সাইকেলটা চলতেছিল। এবং মানে অনেকটুকু যাওয়ার পর উনি যেটা একদম ভালোভাবে নোটিস করলেন অ্যাকচুয়ালি সাইকেলটা চলতেছে না, থিন এয়ারে ভাসতেছে। তখন উনি ভয় পেয়ে যা সাইকেলতে জাম্প দিয়ে লাফায় পড়েন, এবং মানে ধান ক্ষেতের উপরে লাইট থাকে মাঝে মাঝে কিছু কিছু, যার কারণে হালকা কিছুটা শেপ দেখেন যে উনার যে বড় ভাই ছিল অ্যাকচুয়ালি উনি বড় মানে কেমন একটা অন্যরকম একটা শেপ হয়ে যায়, আচ্ছা টু সাইজে বড় এরকম। তো যার কারণে উনি ভয় পেয়ে অনেকক্ষণ দৌড়াদৌড়ি করে, এবং অনেকটুকু দৌড়াদৌড়ি কিন্তু ওই যে শেপটা ছিল সে ওই ভাই আঙ্কেলটার সাথে ছিল। তো অনেকক্ষণ ইয়ে করার পর উনি যেটা দেখলেন যে মানে সামনে কবরস্থান থেকে আর কিছু না পেয়ে কবরস্থানের ভিতরে চলে গেলেন। তারপর ওই শেপটা মানে তার কাছে আসতেছে না, মানে কবরস্থান এরিয়াতে ঢুকতেছে না, বাট এর আশপাশে ঘুরতেছে। এবং আপনি আমাকে ফোনে বলছিলেন বারবার করে যে সাধারণত অনেক মানুষ বলে যে কবরস্থান অনেকে ভয় পায় বলে, বাট ওই আঙ্কেলের পর আমার যেটা এসেছে কবরস্থান অ্যাকচুয়ালি সেরকম কিছু হয় না। আচ্ছা, অনেক মানে অনেকে বলে, যেটা আমিও শুনেছি যে অনেকে এটা বলেন যে কবরস্থান সবচেয়ে মানে নিরাপদ এবং একটা পবিত্র জায়গা, এবং কেউ যদি এরকম ভয় টয় পায় এবং কবরস্থানে আশ্রয় নেয় তাহলে নাকি ঝামেলাটা দূর হয়ে যায়, অনেক সময় এই প্রবলেমটা হয় না। রাইট। তো আঙ্কেল ওখানে ভয়ে একসময় মানে উনি একদম সেন্সলেস হয়ে গেছে। উনার বাবা আবার খুব মানে ধর্ম করেন, তো সকালবেলা উনি যখন ফজর নামাজ পড়ে কবরস্থান জিয়ারত করে আসতেছিলেন তখন উনি তার ছেলেকে দেখলেন যে কি ব্যাপার এখানে। রাতে তারা অতটা চিন্তা করেন, কারণ যেহেতু বিজনেস প্লেসটা একটু দূরে, সে হয়তো ওখানে রাতে স্টে আউট করছে কোনো কারণে। তো সকালবেলা দেখে তাকে উঠায় নিয়ে আসার পরে বাসা আসার পর সে যখন ঘটনা ডিসকাস করে ফার্স্টে কেউ তেমন একটা করেনি, হয়তো রাতে ভুল দেখছে। বাট ওই দিন রাতে আবার সমস্যা, তাদের বাসায় ঢিল পড়ে, মানে যে ওই দিন রাতে মেনলি যেটা হয় যে দিনটা তো কোন রকম কাটলো ওই ছেলেকে ইয়ে করে, রাতের বেলা মানে যে টিনের ঘরে যে ঢিল পড়তেছে। তো ওই যে মানে ওই আঙ্কেলের বাবা উনি গেটটা খুলে দেখলেন যে কেউ নাই, ঢিল পড়ছিল, অনেকগুলা ঢিল পড়ছে, আর ঢিলও কোনো নেই।
টিন থেকে গড়া পড়লে কিছু তো থাকবে, কিছুই ছিল না, শুধু সাউন্ডটা ছিল। তারপর মেইনলি উনি ইয়ে করেন, যেহেতু ওনার বাবা একটু মানে ধর্ম ভালো পাচ্ছে, উনি হুজুরের কাছে গেলেন। তো হুজুর এটা মানে ওই যখন ডিসকাস করলো তখন হুজুর অ্যাকচুয়ালি যেটা ডিসক্রাইব করছিল সেটা হচ্ছে যে উনি যে টয়লেটে গেছেন অ্যাকচুয়ালি ওইখানটাতে জিনদের কিছু একটা ছিল, তারা হয়তো এখানে ছিল বা কিছু, so উনি কোনোভাবে তাদের ডিস্টার্ব করছেন, তার কারণে তার সাথে মানে তাকে এই ঝামেলাটা হয়েছে অ্যাটাক তার করতে সাথে। পারতেছে। পরে মানে তারপর মেইনলি যে প্রবলেম হয় যে ওনার যে মানে চেঞ্জ হয়ে যায়, উনি একদম মানে ওনার যে অ্যাটিটিউড ছিল সেরকম না, আগে সে খুব হাসি খুশি ছিল, পরে একদম চুপচাপ। এবং ওই পরে ওই হুজুরের কথায় তাকে ওইখান থেকে পাঠায় দেয় এবং অন্য জায়গায় ঢাকা শিফট করে দেয়। বাট এখন আমি তার সাথে একবার দেখছিলাম, বাট এখনো সে নর্মাল হয়নি, মানে যে অলওয়েজ একটা চুপচাপ একটা মানে আলাদা এরকম একটা মানুষ। তারপরে প্রবলেম গুলো এখন শেষ হয়নি, প্রবলেম না এখনো সে প্রবলেম ফেস করে না, বাট তার ভিতরে একটা ভয় যে অলওয়েজ থাকে সেটা বোঝা যায়। আচ্ছা, মানে এই জিনিসটা ফেস করার পরে এবং সত্যি মানে হঠাৎ করে একদম পরিচিত কোনো মানুষের রূপ ধরে যদি কেউ আসে আর এভাবে যদি বলে যে মানে ঢাকা শহরে যারা সাইকেল, তো অনেকে ঢাকা শহরে এখন চালান এবং এখন নতুন ভাবে সাইকেলটা দেখছি রাস্তায়, খুব ভালো লাগে। এবং আজকে মানে আমি বলবো যে যদি এরকম, আজকেও সকালে দেখছিলাম যে একসাথে অনেকগুলো সাইকেল যাচ্ছে। তো এরকম যদি কেউ ফট করে আপনাকে বলেই ফেলে যে হ্যাঁ ভাই আপনার সাইকেলটা দেন আমি চালাই, আপনি পেছনে বসেন, তারপর যদি এরকম একটা অদ্ভুত ঘটনা ঘটে, তাহলে মানে কি হতে পারে? ওরে বাবা, সাইকেল থেকে তত লাভ দিয়ে নামা যায়, গাড়ি হলে তো নামাও যাবে না। বা মানে খুবই মানে একটা জিনিস হয় কি যে আমি মাঝে মাঝে অনেকের কাছে এই ঘটনাটা শুনি, আপনাদের কারোর সাথে হয় কিনা আমি জানি না, অনেকেই আমাকে এটা বলেছেন যে অনেক সময় ঘুমের সময় মানুষ মনে করে যে হ্যাঁ আমি ঠিক ওইদিকে পাশ ফিরবো না, পাশ ফিরলে বাজে কিছুটা দেখতে পাবো, কেউ একজন শুয়ে আছে সঙ্গে, কোনো একটা অস্তিত্ব টের পায়। তো এরকম মানে অনেক সময় অনেকে এরকমও বলে যে পাশ ফিরে দেখেছে যে নিজেই শুয়ে আছে নিজের পাশে। সো এই ব্যাপারগুলো কিন্তু খুবই উইয়ার্ড, যে আমি যদি দেখি হঠাৎ করে রাতের বেলায় ঘুম ভেঙে যে আমার পাশে আমি শুয়ে আছি, কেমন লাগবে? অনেক ভয় লাগবে নিশ্চয়। সো এরকম যে ঘটনায় থাকুক না কেন, আপনাদের সেই ঘটনা যত উইয়ার্ডই হোক না কেন, এইটা হচ্ছে রাইট প্লেস যেখানে আপনি আমাদেরকে সেই ঘটনাগুলো পাঠিয়ে দিতে পারেন এবং আমরাও যাচ্ছি সেই ঘটনাগুলো পড়ে শোনাতে। আমাকে নাইম যশোর থেকে SMS করেছেন এবং তিনি বলেছেন যে এই প্রথম দেখছি ভাই, আমাদেরকে কোনোভাবেই দেখতে পাচ্ছেন না আপনি, আমি শিওর, এবং আপনি আমাদেরকে শুনছেন এবং তিনি যেটা বলছেন যে সো ইন্টারেস্টিং এবং দারুণ মজা লাগছে, এখন থেকে মিস হবে না। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড ওয়েলকাম টু ভূত এফএম। মিস্টার বিন, ও মাই গড, খুবই আনওয়ান্টেড একটা ক্যারেক্টার আমাদের এই ভূত এফএম এর জন্য। যাই হোক মিস্টার বিন, ওয়েলকাম টু ভূত এফএম। আপনার হাসি বন্ধ করবেন প্লিজ, মানে আপনি হাসানো বন্ধ করবেন প্লিজ। কুমিল্লা থেকে SMS করেছেন এবং তিনি এবং মুনু একসঙ্গে ভূত এফএম শুনছেন। আমাকে এছাড়াও দেখতে পাচ্ছি SMS করেছেন আরো অনেকেই। রোমিও আমাকে SMS করেছেন, তিনি ভূত এফএম অনেক পছন্দ করেন, লিখেছেন আই লাভ ইউ ভূত এফএম। রিনঝিম আমাকে SMS করেছেন, এছাড়াও আমাকে সাবিত SMS করেছেন ফারাজ, এছাড়াও মাহিন আমাদের SMS করেছেন, এছাড়াও জামালপুর থেকে পিচ্চি বাবু আমাদের SMS করেছেন নসিন নারায়ণগঞ্জ থেকে, এবং শরীফ আরিফ খুলনা থেকে আমাদের SMS করেছেন, জামি আমাদের SMS করেছেন, যে এবার SMS না পড়লে আর পাঠাবো না। আমাদের অনুপ SMS করেছেন খুলনা থেকে, যে আজকের প্রোগ্রামটা খুব ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ, স্টে টিউন, জাস্ট স্টে টিউন, আরো ঘটনা আসছে। আর নাসির আমাদের লিখেছেন খুলনা থেকে, যে তিনি ভূত এফএমের সঙ্গে আছেন। শুভ্র আমাদের লিখেছেন পটুয়াখালী থেকে, এছাড়াও আমাদেরকে জুয়েল লিখেছেন, মৌ আমাদের SMS করেছেন আসাদ SMS করেছেন আমাদেরকে, এছাড়াও রূপা সহ আরো অনেকে। সো আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে, আমাদের যে রাতের বেলায় কষ্ট করে সবাই যেখানে ঘটনা শোনাতে আসেন তাই না, যারা আসেন তারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসেন। এর আগে চট্টগ্রাম থেকে কয়েকবার আমরা এরকম পেয়েছি আমাদের গেস্ট। অনেক সময় দেশের বাইরে থেকে যারা বেড়াতে আসেন তারাও অনেক সময় এসে তাদের ঘটনাগুলো আমাদের স্টুডিওতে শেয়ার করে যান। আমি আরো ঢাকার আশেপাশে যে সমস্ত জায়গা রয়েছে সেই সমস্ত জায়গা থেকে তো অহরহই অনেকে আসছেন। আজকে আমরা পেয়েছি আরো একজনকে, যিনি এসছেন খুলনা থেকে। আমরা এখন সেই গেস্টের কাছে যাব এবং তার ঘটনা শুনবো আমরা। সো আপনার নামটা বলবেন, কোথা থেকে এসছেন, একদম অ্যাড্রেসটা বলবেন। হ্যালো লিসেনার্স, আমি সামিত ফ্রম খুলনা। আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি খুলনা সিটি কলেজে। আর আমার বাসা হলো খুলনা সোনাডাঙ্গা। সো আপনার আসতে কোনো সমস্যা হয়নি? এত ভালো এসছেন, থ্যাংক ইউ। আপনি যে কষ্ট করে এসছেন অনেকটা পথ, থ্যাংকস। অ্যাকচুয়ালি আমি যে ঘটনাটা এখন শেয়ার করব এটা আমার ঘটনা না, এটা আমার বড় ভাইয়ের ঘটনা। আমার বড় ভাইয়ের নাম হলো ফয়সাল। উনি সহ ওনার অন্য ফ্রেন্ডরা সবাই, ওনারা ফার্স্ট বলি যে ওনারা সবাই হলো খুলনা ভার্সিটিতে পড়েন। তো ফার্স্ট সেমিস্টারের পরীক্ষার পর ওনারা ঠিক করেন যে ওনারা একটা ট্যুরে যাবেন। আচ্ছা, তো ট্যুরে যাবেন ঠিক করে, এখন কোথায় ঠিক করবেন ওনারা ভাবছে যে একটা যে শিক্ষামূলক কোনো জায়গায় ঘুরতে যাবেন এরকম। তো লাস্ট মোমেন্টে ঠিক হলো যে ওনারা হলো সাগরদাড়িতে যাবেন, মাইকেল মধুসূদন দত্তের বাড়িতে। অলরাইট। ওর কাছাকাছি ওনাদের এক ফ্রেন্ডের বাসা আছে রাজু নামে। তো ওনারা ওখান থেকে 4 থেকে 5 কিলোমিটার দূরে বাসাটা। তো ওইখানে ওনারা স্থানীয়।
তো স্থানীয় এবং ওনাদের বাড়িটা যথেষ্ট বড়, 5 থেকে 6 বিঘার উপর। আচ্ছা তো গেলেন ওনারা, যে আনন্দ ফুর্তি করতেছে রাত্রে 12টা থেকে 12:30টার দিকে। এটা শীতকাল ছিল। হুম। তো রাত্রে 12টা থেকে 12:30টার দিকে ওনারা হঠাৎ করে ওনাদের এক ফ্রেন্ড বলে উঠলো যে চল রস খেয়ে আসি। তো এটা বলা বাহুল্য যে ওই ওনাদের বাড়ির পিছন সাইডে 4 বিঘার উপরে খেজুর গাছ আর নারকেল গাছের বাগান, অনেক বড় বাগান। আচ্ছা তো ওইখানে যেহেতু শীতকাল, ডেফিনেটলি রস, গাছ কাটছে, রস খেতে যাচ্ছে সবাই। তো এরকম গেল সবাই একসাথে। যে খানিক দূর যাওয়ার পর ওনারা ফিল করলো যে আসলে এইভাবে তো গাছ থেকে রস পেরে ঠিলা দিয়ে খাওয়া পসিবল না, তো একটা গ্লাস আর একটা জগ হলে ভালো হয়। হুম তো বললো যে রাজু, তোর বাসা তো, তুই যা আন্টিকে বলে একটা জগ আর একটা গ্লাস নিয়ে। আচ্ছা তো বললো যে আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, তোরা একটা গাছ কর, সামনে আগা খানিক দূর যে ফার্স্টের দিকে থেকে, মানে যে গাছগুলো দেখবি যে একটু বেশি রস হয়েছে, ওইখান থেকে একজনকে উঠায় গাছ থেকে রস পাওয়া শুরু কর। আচ্ছা আচ্ছা, তো এরকম ওনারা খানিক দূর যাওয়ার পর মানে দ্বীপে চলে গেছিল ওনারা কিছুটা। তো ওইখান থেকে বাসাটা কিছুটা দূরে ছিল, 5 থেকে 7 মিনিট। হুম তো ওনারা খানিক দূর যাওয়ার পর দেখলো যে পিছনে ঘুরে দেখে যে 2 মিনিট পরেই দেখে যে রাজু ভাই আবার ফিরে আসছে। আচ্ছা রাজু ভাই সবসময় হাসি খুশি থাকেন, কিন্তু তখন দেখে তাকে একটু গম্ভীর মনে হচ্ছিল, যে একটু মুড অফ সবসময় স্মাইলিং ফেস করে থাকেন এটা। কিন্তু ওনাকে দেখে বলছে কি ব্যাপার রাজু, তুই খালি হাতে ফিরে আসলি? তো উনি বলছে না, আম্মু পাশের বাড়িতে গেছেন দিদির সাথে দেখা করতে, তো আর সমস্যা নাই, ঠিলা দিয়ে আমরা রস খাবো। আচ্ছা তো ঠিলা দিয়ে চল, আমরা সমস্যা নাই, ওইখান থেকে যে পেরে খাওয়া যাবে। তো আর কিছু মনে করে নাই, বলছে যে আসলে হইতে পারে, এটা কোনো ব্যাপার না। তো আমরা যাই সামনের দিকে। একদিন সামনে যাওয়ার পর বলছে আচ্ছা তাহলে গাছে ওঠা শুরু করি। রাজু ভাই তখন হুট করে বলছে যে আচ্ছা তোদের ওঠার দরকার নাই, কষ্ট করে আমি উঠতেছি গাছে। হুম তো গাছে উঠতেছি বলে উনি যে গাছে ওঠা শুরু করছে, মানে অনেক বড় বড় গাছ ছিল। তো 2 থেকে 3 মিনিটে এক একটা গাছে উঠে রস পেয়ে নিয়ে আবার আসা সম্ভব না। হুম তো উনি 4 থেকে 5 মিনিটের ভিতর 8 থেকে 10টা গাছের রস একবার খুবই দ্রুত গাছে মানে হেঁটে ওঠার মতো উঠে যেয়ে আবার পেয়ে নিয়ে চলে আসছে। আচ্ছা এসে ওইখানে 3 ঠিলা রস পুরো জড়ো করছে। হুম পরে তখন বলছে আচ্ছা তাহলে আমরা একসাথে করছি। তো বলছে থাক, আর লাগবে না, অনেক রস হয়ে গেছে, আমরা তো খেয়ে পারবো না এটা। তো বলছে না দাঁড়া, আর একটা গাছের রস পাই। তো বলছে যে আচ্ছা তাহলে পার। তো পেরে এক জায়গায় করতে করতে 5-7 মিনিট এইভাবে হয়ে গেছে। হয়ে যাওয়ার পর তখন বলতে পিছনে তাকায় দেখে যে রাজু ভাইয়ের মতোই আরেকজন ওই দিক থেকে, বাড়ির দিক থেকে খালি হাতে আসতেছেন। হুম তো দেখে ওনারা সবাই তখন হতভম্ব হয়ে গেছেন যে কি হলো এটা, আমাদের সাথে রাজু আছে, তো এটা আবার কে, সেম চেহারা, সেম ড্রেস আপ, কে হতে পারে এইটা? মানে দেখে ওনার আর কিছু বিশ্বাস করতে পারতেছেন না যে কোনটা আসল কোনটা নকল, এরকম। আচ্ছা তো তখন উনি পাশে যে রাজু ছিল ওনার কাছে বলতেছে যে রাজু সামনের দিকে কিছু দেখতেছিস? বলতেছে না কিছু তো নাই, ওটা কিছু না, আয় আমরা রস খাই। হুম তো বলতেছে যে রস খাবো, আচ্ছা খাই তাহলে। এরকম কথা ওই পাশের জনের সাথে কথা, পাশের রাজুর সাথে কথা বলতে বলতে সামনের রাজু ভাই কাছে চলে আসছে। তো আসার পর ওনার ইনার সাথে উনি এসে বলতেছে যে কি হলো তোরা দাঁড়াতিস কেন? তো আচ্ছা। এটা বললে ওনার পাশে আর খেয়াল করে নাই, সামনের দিকে খেয়াল করতেছে, যে বলতেছে যে কেন তুই না রস পারলি 8 থেকে 10টা গাছে, তো আমরা তো রস খাওয়ার জন্য ভাগ করতেছি। বলছে আমি কখন রস পারলাম, আমি তো বাসায় গেলাম, বাসা থেকে তো মাত্র আসলাম। তো ওনার বলছে তাহলে আমাদের পাশেই থাকে, তখন পাশে থাকা দেখে কিছুই নাই আর। আচ্ছা তো তখন ওরা একটু ভয় পেয়ে গেল যে আসলে ব্যাপারটা কি, এরকম 2 জনকে দেখলাম আমরা সামনাসামনি, এখন পাশের জন নাই। তা ওনারা বিলিভ করতে পারতেছে না যে সামনে যে রাজু আছে এইটাও যে আসল, হুম এইটা তখন ওনারা কেউ বিলিভ করতে পারতেছে না। তো ও তখন বলতেছে যে আসলে অ্যাকচুয়ালি হয়েছে কি, আমি ওই বাসায় যাওয়ার পর আম্মুর কাছে যখন আমি জগ গ্লাস চাইছি, তো চাওয়ার পর আম্মু বলতেছে যে কি করবো জগ গ্লাস দিয়ে এত রাত্রে? হুম। তো বলতেছে যে আম্মু আমি আর আমার যে ফ্রেন্ড আসছি আমরা সবাই রস খাবো। আচ্ছা। তো তখন আম্মু বলতেছে কি তোমরা এত রাত্রে ওইখানে কেন গেলা? ওইখান থেকে ওদের ফিরে আনো, ওইখানে ইনসিডেন্ট ঘটতেছে প্রায়। তো বলতেছে যে কেন? তো বলছে যে এখানে আমাদের যে গাছই ছিল, যে মানে গাছের যে রস গাছ কাটার জন্য যে থাকেন হুম। উনি, গাছই বলে সম্ভবত, হ্যাঁ, আমি ঠিক জানি। গাছই, হ্যাঁ। উনি গাছ থেকে পড়ে গিয়ে দাঁড় মানে গলায় লেগে উনি হুম। জায়গায় স্পট ডেড হয়ে গেছেন। 2 থেকে 3 দিন আগের ঘটনা এটা। হুম। তো তারপর থেকেই তোমার আব্বু এখানে দেখছে যে ওই গাছ ওই ঠিলাগুলি কাঁধে করে নিয়ে উনি এখান থেকে রাত্রে হেঁটে যাচ্ছে, এরকম দেখছে, সাদা ধুতি পরা হিন্দু ছিল, তো এরকম ধুতি পরা হেঁটে যাচ্ছে এরকম দেখছে। তো তুমি ওদের নিয়ে আসো, তো আমি তো এটা শুনে তোদের ডাকতে আসলাম। হুম তো অলরেডি ততক্ষণে আমাদের ওই যে ভাইয়ারা ছিল তাদের ভিতর একজন রস কিছুটা খেয়ে ফেলছিলেন।
হুম। তো তখন কিছুই হয় নাই, ওনারা তারপর বলছে আচ্ছা ঠিক আছে তাহলে তো চলো, এখানে বেশিক্ষণ থাকা যাবে না, এখান থেকে আমরা লিভ করি। তো চলে গেছে। যে তারপর থেকে সকালে উঠে তখন সবাই স্বাভাবিক, যে ভাইয়া রস খাইছিল ওনাকে দেখা যাচ্ছে একটু কথা বলতেছে না, মানে চুপচাপ। তো ওনারা যে কয়জন ফ্রেন্ড ছিল ওনারা কেউই চুপচাপ থাকেন না, সবাই খুবই হাসি খুশি। তো ওনাকে চুপচাপ দেখে বলতেছে যে তো কি হয়েছে, না আমার কিছু হয় নাই। তো কিছু হয় নাই, তোকে তো দেখে মনে হচ্ছে তুই অসুস্থ, মাথা দিয়ে দেখে অনেক জ্বর। তো জ্বর দেখে বলছে আচ্ছা চল ডাক্তারের কাছে যাই, দেখি কি হয়। তো ডাক্তারের কাছে 2-3 দিন ওষুধ খাইলো। তো আস্তে আস্তে ওনার কথা বলার ইয়েটা আর কমে যাচ্ছে, মানে আগে যেমন একটু কথা একটু একটু প্রথম দিকে কথা বলতেছিল, বাট পরে এসে আস্তে আস্তে উনি কথাই বলতেছেন না আর এরকম। তো তারপর বললো যে ওই আঙ্কেল বললো যে এটা আসলে ওইরকম প্রবলেম না, এটা হুজুরের কাছে চলো আমরা নিয়ে যাই। তারপর ওইখানে স্থানীয় এক হুজুরের কাছে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর ওই হুজুর বলতেছে যে ওই যে গাছে ছিল উনি মারা যাওয়ার পর উনি আসলে ওই ইয়েটা ওইটা মায়া, ওই জায়গাটার মায়া ছেড়ে দিতে পারতেছে না। তো উনি ওনার ওই প্রেতাত্মার কিছু মানে দেহের কোন অংশ ওই রসের সাথে ছোঁয়াইছিল, যার কারণে ওইটা উনি যদি আরেকটু বেশি খেত তাহলে ওনার উপর ভর করতো। তো এখন তারপর ওনাকে এটা ওখানকার ইমাম সাহেবের কথা। হ্যাঁ ওরকম। আচ্ছা। তারপর ওই তাবিজ দিল উনি, আর তারপর পানি পড়া দিল। তো ওইটা খাওয়ার পর আস্তে আস্তে সপ্তাহ 2 পর উনি আস্তে আস্তে সুস্থ হয়ে গেল। অলরাইট, থ্যাংক ইউ। আমরা কিছু এসএমএস পড়বো। তুলি নাটোর থেকে লিখেছেন যে ভাইয়া রাগ করবো কিন্তু এসএমএসটা না পড়লে, প্লিজ পড়ো, আমি তোমার নিউ ফ্রেন্ড। আফ্রিদি আমাদের মালিবাগ থেকে লিখেছেন ভাইয়া আমাদের দেশের বাড়ি খুলনা, এই ঈদে খুলনা যাবো, শুনলাম খুলনার স্টোরি আছে, আই হোপ আমাদের সাথে ভৌতি কিছু ঘটবে না। এইটা আমি ঠিক আসলে বলতে পারছি না যে ঘটবে না, ঘটলে ভালো হয়। ঘটলে ভালো হয় এরকম যে আপনার ঘটলে ভালো হয়, বিপদ যেন না হয়, বাট ঘটলে ভালো হয় এই জন্য যে আপনি ঢাকায় ফিরে এসে আমার সাথে সেই ঘটনাটা শেয়ার করতে পারবেন। সো আমি চাইবো যে ঘটুক। মৌ লিখেছেন হাই ভাইয়া, আই লাভ ভূত এফএম, থ্যাংক ইউ সো মাচ। আমাকে মাতব্বর ভূত বলেছেন ভাইয়া ঘুমের চোখ বন্ধ হয়ে আসছে, তারপরে ভূত এফএম শুনছি। দেখেন ভূত এফএম শুনতে শুনতে যদি ঘুমিয়ে পড়েন তাহলে কিন্তু সারা রাত খুব খারাপ যাবে। সো আপনি একদম ভূত এফএম শেষ করে তারপরে ঘুমান। নীল নকশা আমাদের বলেছেন যে আজকে শোটা ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। জহুরুল মানিকগঞ্জ থেকে বলেছেন ভাইয়া তুমি আমার এসএমএসটা পড়বে না, তবুও এসএমএস করলাম। বাহ, আপনি অনেক কিছু জানেন দেখছি আগে ভাগে। আমাকে আসাদ লিখেছেন খুলনা থেকে যে ভাইয়া যদি থার্সডেতে ভূত এফএম করা যেত তাহলে ভালো হতো। আসলে থার্সডেতে মানুষ এত বেশি বিজি থাকে, প্রথমত বিজি থাকে এবং ওই দিন মানুষ টায়ার্ড থাকে, একটু লেট নাইট করলেও মানে এত লেট নাইট করবে না যে মানে দেরি হয়ে যাবে ঘুমাতে। আবার শুক্রবারে সাধারণত মানুষ বাজার থেকে শুরু করে আরো অনেক ধরনের কাজকর্ম করে। আর সবচেয়ে বড় যে সমস্যা বৃহস্পতিবার, সেটা হচ্ছে বৃহস্পতিবার যেহেতু আমরা মানে ফুর্তি দিবসে আসলে ভূত এফএমটা কেমন আমার কাছে মনে হয় যে না হওয়াটাই ভালো। আর ওই দিন অনেক পার্টি অ্যাটেন্ড করতে হয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ দাওয়াত খায়, বিভিন্ন জায়গায় যায়। সো ওই দিনটা আসলে ঠিক আমার জন্য মনে হয় না যে খুব ভালো একটা কিছু হবে। মনে হচ্ছে যে শুক্রবার তো ছুটি, বাট তারপর বরং শুক্রবারে একটু দিনের বেলায় বেশি করে ঘুমিয়ে নিয়ে রাতের বেলায় শুনলে সবচেয়ে বেশি মানে জমবে আর কি। মৃত্তিকা আমাদের লিখেছেন ঢাকা থেকে ভাইয়া ফার্স্ট এসএমএসটা পড়লাম না, পড়ে ফেললাম আপনার এসএমএস। ইউসুফ সবুজ বরিশাল থেকে লিখেছেন তিনি ভূত এফএম এনজয় করছেন এবং তিনি বলছেন যে এটা অনেক এক্সাইটিং একটা শো, থ্যাংক ইউ সো মাচ। জাস্ট স্টে টিউন, আরো অনেক ঘটনা রয়েছে, সেই ঘটনাগুলো পড়বো। একটু আগে যে ঘটনাটা আমরা শুনলাম সেরকম একটা ঘটনা আমাকে আরো একজন পাঠিয়েছেন, একদম কাছাকাছি ঘটনা বলে এখন পড়ে ফেলতে চাচ্ছি, প্রায় একই রকম। তবুও শুনুন, দুটো ঘটনা ঘটেছিল দুই জায়গায়, মানে অনেক সময় অনেক ঘটনা উইয়ার্ড লাগে এবং মনে হয় যে এই ঘটনাটা আপনি শোনেন তখন আপনার হয়তো মনে হয় যাচ্ছে এরকম হয় নাকি, কি আজব। অথচ এরকম ঘটনা অসংখ্য আমরা পাই এবং একই ধরনের ঘটনা অনেকে পাঠান। আবার ম্যাক্সিমাম যে সমস্ত প্যারানর্মাল মানে ইনসিডেন্ট ঘটে সেগুলো মোটামুটি কাছাকাছি থাকে, রিলেটেড থাকে সবকিছু এবং সিমিলার থাকে মোটামুটি। সো এটা তো হতেই পারে যে এই ঘটনাগুলো সত্যি, আবার এটা মানে কিন্তু আমরা সত্যি মিথ্যার বিচার করতে বসি এখানে। যদিও যাই হোক, আমি ঘটনাটা পড়ি। আমার নাম সোহেল, আমি লন্ডনে থাকি প্রায় 6 বছর। আমি এখন যে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা লন্ডনের একটা জায়গায়, এবং ঘটনার দিন আমার গার্লফ্রেন্ডকে বাসায় নামিয়ে দিয়ে যাই আমি। বাট তখন আমাদের মধ্যে ছোট একটা ব্যাপার নিয়ে ঝগড়া হলো, তাই আমি রাগ করে ওদের বাসার পাশে একটা পার্কের বেঞ্চে বসে সিগারেট ধরাই। আগে বলে রাখি যে আমি সবসময় আমার একটা ফ্রেন্ড অভিক তাকে সঙ্গে নিয়ে আসতাম, বাট ওই দিন ওর কাজ ছিল তাই আমি একা এসেছিলাম। ও পার্কটি আসলে লম্বা একটা রাস্তা যেটা সাইড দিয়ে অনেক বড় ছোট গাছ আছে এবং মাঝখানে বেঞ্চ দেয়া আছে। ঠিক তেমনই একটা বেঞ্চে আমি বসেছিলাম এবং তখন সময় ছিল রাত 10:30। আমি আমার গার্লফ্রেন্ডের সাথে ঘটে যাওয়া ঘটনাটা নিয়ে চিন্তা করছিলাম। ঠিক তখন আমার পেছনে একটা হাত এসে পড়লো। আমি অবাক এবং একই সাথে ভয় পেয়ে পেছনে তাকিয়ে দেখলাম অভি। আচ্ছা, অভিক নামটা হচ্ছে অভি। এবং অভি আমার দিকে মুচকি একটা হাসি দিয়ে আমার পাশে বেঞ্চে বসে পড়লো এবং বলল আমি চলে এসেছি।
তখন আমি বললাম, তুই না বললি যে তুই না কাজে ছিলি? ও উত্তরে বলল যে না, আজ তাড়াতাড়ি কাজ শেষ করে চলে এসেছি। তখনই হঠাৎ করে দাঁড়িয়ে বলল, চল ওইদিকে হাঁটা শুরু করি। তখন আমি ওর পিছু পিছু হাঁটা শুরু করলাম। আমার মাথায় তখন আমার গার্লফ্রেন্ডের চিন্তা হচ্ছিল। ওর পেছনে হেঁটে যেতে যেতে আমি হঠাৎ খেয়াল করলাম যে ও আমাকে ওই পার্কের পাশে একটা গ্রেভইয়ার্ড ছিল সেইখানে নিয়ে যাচ্ছিল। তখনও আমি অবাক হলাম না, কারণটা হলো যে আমি আর ও প্রায় গ্রেভইয়ার্ডে যেতাম এবং বেঞ্চে বসে থাকতাম, কারণ আমাদের বিলিফ ছিল যে গ্রেভইয়ার্ড পবিত্র একটা জায়গা। তাই আমি ওকে কিছু বললাম না। ঠিক তখন আমার মোবাইল ভাইব্রেট করে উঠলো এবং আমি পকেট থেকে আমার মোবাইল বের করে দেখি যে আমার মোবাইলে অভি কল করছে। বাট তখন আমি অভির হাতের দিকে তাকালাম, দেখলাম ওর হাতেও মোবাইল নেই। ঠিক তখন লাইনটি কেটে গেল এবং ঠিক 10 সেকেন্ড পরে আবার অভি কল আসলো। আমি ভাবলাম হয়তো অভির পকেটে মোবাইলটা চাপ পড়ে কোনোভাবে কলটা আসছে। ইতিমধ্যে আমি অভি একটু পিছনে পড়ে যাই এবং মোবাইলের দিকে তাকিয়ে থাকার কারণে কিন্তু আমি নিজেও বুঝতে পারছি না কি হচ্ছে এবং আমি নিজেও বুঝলাম না কেন আমি ওকে জিজ্ঞেস করছিলাম না যে আমাকে কল দিচ্ছিস কেন বা তোর মোবাইল কোথায়, এগুলো কেন আমি ওকে জিজ্ঞেস করছিলাম না। এবার সেকেন্ড লাইন থেকেও গেল, এবার সেকেন্ড লাইনটাও কেটে গেল। তার মানে সেকেন্ড বার যখন ফোন দিয়েছিলেন তখনটাও কেটে গেল। ঠিক 1 মিনিট পরে মোবাইলে একটা SMS আসলো এবং সেই SMS টি ছিল অভির মোবাইল থেকে। SMS টি অভি আমাকে যা লিখেছিল তা হলো, তিনি ইনভার্টেড কমার মধ্যে লিখেছেন যে আমি মাত্র কাজ শেষ করেছি, আমার ফোন ধরছিস না কেন। ঠিক তখন আমার সেন্স আসে যে আমি যার সাথে আছি তাহলে সে কে। তখন আমি আর দেরি না করে আয়াতুল কুরসি পড়া শুরু করলাম মনে মনে। ঠিক তখন আমার সাথে যে এতক্ষণ অভির রূপ ধরেছিল সে বলল, তুই এখানে দাঁড়া, আমি আসছি। তখন আমি কিছু না বলে সূরা পড়ে যাচ্ছিলাম। সূরা পড়া শেষ এবং আমি তখন অফিকে ফোন দিলাম এবং মেইন রোডের দিকে হাঁটা শুরু করলাম এবং বাসায় চলে আসলাম। তারপর আমি আমার গার্লফ্রেন্ডের কাছে পুরো ঘটনাটা বললাম এবং আমার গার্লফ্রেন্ড যেটা বললো আমাকে সেটা হচ্ছে যে কিছুদিন আগে এখানে একটা ছেলে খুন হয়েছিল, মার্ডার হয়, এবং তিনি বলছে হতে পারে সেই ছেলেটার আত্মাটা আমার সাথে ফ্রেন্ডের রূপ ধরে নিয়েছিল এবং সে যে গ্রেভিয়ারের দিকে নিয়ে যেতে চাচ্ছিল, মানে এটা তো আল্লাহ জানে যে আসলে কি উদ্দেশ্য ছিল বা কি দেখাতে চেয়েছিল, কোনো উইয়ার্ড কিছু দেখাতে চেয়েছিল কিনা, বা হয়তো সে বলতে হচ্ছে পারতো এরকম ভাবে, আর না সেটা হ্যামলেটের মতো নিশ্চয়ই কিছু একটা হবে না যে সে বললো যে আসলে আমি খুন হয়েছিলাম, আমাকে খুন করেছে, এরকম ধরনের মানে ঘটনা তো ঘটবে না। সো যাই হোক, আমরা SMS পড়ি কিছু। রাকিন আমাকে SMS করেছেন লালমাটিয়া থেকে যে সরি রাতুল ভাই, আমি এতক্ষণ কি যেন বলছেন আমি পড়তে পারলাম না। ফাহিম আমাদের দুর্গাপুর নাটক থেকে লিখেছেন, ভাইয়া ফার্স্ট SMS-টা পড়লাম না, আমি সেকেন্ড SMS-টা পড়ে ফেলেছি। সুজানা আমাদের ময়মনসিংহ থেকে SMS করেছেন। এছাড়া আমাদের SMS করেছেন সাগর ময়মনসিংহ থেকে, শিবলি আমাদের SMS করেছেন, তামিম কিশোরগঞ্জ থেকে আমাদের SMS করেছেন তাহানি SMS করেছেন আমাদেরকে, মিরাজুল SMS করেছেন শিহাব ময়মনসিংহ থেকে, এছাড়া আমাদেরকে জুথি নাটোর থেকে SMS করেছেন, রাকিন ফ্রম লালমাটিয়া, এই তো পেয়েছি SMS-টি আবারও। এবং তিনি বলছেন তার SMS-টি এখন মানে তার SMS-টি এতক্ষণ পরে লেখা, আমি এতক্ষণ পড়ালেখা করছিলাম, মাত্র জয়েন করেছি। আচ্ছা, খুব ভালো কাজ করেছেন আপনি, আসলে পড়াশোনা শেষ করে তারপরে জয়েন করেছেন। বারাকাত আমাকে SMS করেছেন। এছাড়া আমাকে SMS করেছেন দেখতে পাচ্ছি যে রবি খুলনা থেকে, ডিজে শরীফ আমাদের SMS করেছেন এবং আজকের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা তিনি প্রশংসা করেছেন, থ্যাংক ইউ সো মাচ। আমরা আর SMS পড়বো এবং আপনারা যারা SMS পাঠাচ্ছেন তাদেরকে বলবো যে SMS করার নিয়ম কি হচ্ছে, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। ফিরে আসবো একটু পরে ছোট্ট একটা ব্রেক নিয়ে। তার আগে জানিয়ে দিই আমাদের ইমেল অ্যাড্রেস। যারা ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে চান তারা অবশ্যই আপনাদের ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিবেন এবং কবে আপনাদের জন্য আসলে কমফোর্টেবল হবে সেটাও জানাবেন, যে এই উইক আসতে চান নাকি নেক্সট উইক আসতে চান, সেটা আমাদের একটা অপশন দিলে ভালো হয়। সো আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhootfm@radiofurti.fm। ফিরে আসছি একটু পরে। স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। সবসময় রেডিও ফুর্তির সাথে আছে রাস্তায় চলছে ভূত FM। আর যারা আমাদের SMS পাঠান তাদেরকে থ্যাংকস এত রাত পর্যন্ত আমাদের SMS পাঠানোর জন্য। এবং SMS পাঠাতে হলে আপনাদের SMS পাঠানোর নিয়মটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে যান, সেখানে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। দেখতে পাচ্ছি কিলার ঘোস্ট আমাদের SMS করেছেন তাজমহল রোড মোহাম্মদপুর থেকে। এছাড়াও আমাদেরকে দেখতে পাচ্ছি যে সানডে ভূত আমাদের SMS করেছেন নীল ভাইয়া। ভূত FM শুনতে কখনোই
ভুল হয় না। থ্যাংক ইউ সো মাচ। আমাদেরকে ফিয়ান SMS করেছেন, এছাড়া SMS করেছেন প্রিয়াঙ্কা ফ্রম খুলনা। ভাইয়া ফার্স্ট SMS টা পড়লো না, ওকে সেকেন্ড SMS পড়ে ফেলেছি। তামজিদ আমাদের SMS করেছেন ক্যান্ডোরিয়া থেকে। এছাড়াও আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি মেহেদি, SMS করেছেন নকিব আমাদেরকে, নয়ন যশোর থেকে SMS করেছেন। এছাড়া সুমন SMS করেছেন আমাদেরকে, নিশি SMS করেছেন, SMS করেছেন বারাক ওবামা আমাদেরকে, জিতু SMS করেছেন, SMS করেছেন আমাদেরকে নকিব। এছাড়াও কবিরাজ আমাদেরকে SMS করেছেন, SMS করেছেন শুভ্র ফ্রম ময়মনসিং। নাইট জিন আমাদের SMS করেছেন। এছাড়াও আমাদেরকে SMS করেছেন রামিম। শাহিন আমাদের SMS করেছেন। এছাড়াও SMS করেছেন মুমু মোহাম্মদপুর থেকে। আমাদেরকে শাওন SMS করেছেন মিরপুর থেকে, তার ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। তানহা আমাদের ওয়াই থেকে SMS করেছেন এবং তিনি বলেছেন যে আই মিস মাই ভূত FM। আচ্ছা, মানে আমি এটা বুঝি নাই কেন, আপনি তো শুনছেন মনে হয়, আমাদের সঙ্গে আছেন। নয়ন যশোর থেকে লিখেছেন আমাদেরকে। এছাড়াও সুমন আমাদেরকে নারায়ণগঞ্জ থেকে লিখেছেন, নিশি আমাদেরকে লিখেছেন, SMS করেছেন। সো যারা SMS করতে চাচ্ছেন এবং নিয়মটি জানেন না, তাদেরকে নিয়মটি আরো একবার বলে দিই। নিয়মটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করে ফেলুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, আর পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর এই সাথে আমরা আরো একটা ঘটনায় চলে যাব। আমাদের সঙ্গে আরো একজন আছেন এই মুহূর্তে, আমরা তার কাছ থেকে জেনে নেবো তার ঘটনাটি। শুরুতে আপনি আপনার পরিচয়টা দেবেন একটু প্লিজ। হ্যালো, দিস ইজ অনিত, ঢাকা সিটি কলেজে ফার্স্ট ইয়ার পড়ছি আর ঠিক থেকে আসছি। ওকে, সো প্রথমে কোন থেকে শুরু করবো? আপনার তো অনেকগুলো ঘটনা ইনফ্যাক্ট আপনাদের ফ্যামিলিতে ঘটেছে। হ্যাঁ, প্রথমে আমি একটা পুতুলের কাহিনী শুরু করবো, যেটা ঘটছিল আপনার মগবাজার একটা বাসায়। তো আমি তখন ক্লাস 4 পড়ি। আমি আমার ফুপির বাসায় স্টে করছিলাম রমজান মাসে। ওকে, তো রাত 3টা বাজে, মানে সবাই ঘুমছিল, রাত 3টা বাজে আপনার আমার ফুপি জাগে, ছোট ফুপি জাগে। তো উনি মানে টয়লেটে যাওয়ার জন্য উঠে আর কি। সো টয়লেটে যেতে হলে আপনার একটা করিডোর পার করে যেতে হয়। রাইট। আর আমার ফুফাতো বোনের জন্য একটা পুতুল কেনা হয়েছিল। পুতুলের শেপটা ছিল মোটামুটি একটু বড় ছিল, প্লাস আপনার একটা বিড়ালের পুতুল। তো পুতুলটা সবসময় আমার ফুফাতো বোনের রুমে থাকতো। তো যখন করিডোরটা ক্রস করে যাচ্ছিলেন আমার ফুপি, তো করিডোরটা ক্রস করার সময় উনি দেখেন যে সেই পুতুলটা, মানে যেটা কখনো মানে দাঁড়ানো সম্ভব না, সেই পুতুলটা দাঁড়িয়ে আছে ওনার সামনে। আর পুতুলটার চেহারাটা মোটামুটি মানে একটু স্মাইলি ছিল। সো পুতুলটা ওনার দিকে তাকে হাসছে। এই সিনটা দেখে উনি মানে সেখানে সেন্সলেস হয়ে যান, খুব ভয় পান। আর সেন্সলেস হওয়ার আগে একটা চিৎকার দেন, যে চিৎকারে আপনার সবাই উঠে যায়। তো যদি আমি উঠি না, সবাই ওঠার পরে এখানে আসেন করিডোরটাতে, এসে দেখেন আমার ফুপি বেহুশ হয়ে পড়ে আছেন। আর পুতুলটা ওনার সামনে পড়ে আছে। ওকে, তো সকালবেলা আমি জাগি, তো ঘটনা শুনি। তো সবাই তখন আলোচনা করতেছিল যে ঘটনাটা কিভাবে ঘটলো, বাট কেউই মানে বিশ্বাস করছিল না। বাট আমার ফুপি খুব কনফিডেন্টলি বলছেন যে না, আমি দেখছি এবং এটা আসলে সত্যি, আমি দেখছি, এটা ইটস নট এ হ্যালুসিনেশন। এন্ড দেন আমার দাদি যদিও মানে একটু পুরানো বলে মানুষ, তো উনি কিছু হুজুরকে চিনতেন। হুজুরের কাছে গেলেন জানতে যে কি হয়েছে আসলে, ঘটনাটা কি। হ্যাঁ, তো হুজুর যেটা বললেন যে ওই পুতুলটা একটা যেখানে ছিল আর কি, সেখানে মানে একটা জায়নামাজের উপরে পুতুলটা রাখা হয়েছিল। আর জায়নামাজের পাশে মেবি একটা কোরআন ছিল। তো একটা জিন ওই টাইমে এই জায়গাটা ক্রস করছিল। ওকে, আচ্ছা, তো ক্রস করার কারণে জিনটা ওই জিনিসটা দেখে, একটা পুতুল। আসলে পুতুল আমাদের ইসলামিক মানে রীতিতে আসলে পুতুল জিনিসটা খুব খারাপ চোখে দেখা হয়। যাই হোক, তো জিন ওই জিনিসটা লাইক করে নাই। আর তখন খুব ওনাদের রেগে গিয়ে উনি চাচ্ছিলেন যে পুতুল দিয়ে মানে একটা শিক্ষা দিতে, যাতে এই টাইপের কাজ আর না হয় ফিউচারে। তো তখন একটা জিনি মানে এই কাজটা করছিল আর কি। জিনটা হুজুরের মধ্যে ধার্মিক ছিল খুব, আপনার তার এটা পছন্দ হয়, পছন্দ হয়নি। তো তিনি এই কাজটা করলেন, আপনার যে পুতুল দিয়ে এই কাজটা করলেন। তো তখন আমি এখানে একটা কথা বলবো। আসলে সত্যি কথা বলতে কি, আমাদের অনেকেরই হয়তো এরকম পুতুল টুতুল ঘরে থাকে, এবং আমরা পুতুলের সাথে দেখি যে মানে এমনিতে ঘরে অনেকে এমনিতে শোপিস হিসেবেও বিভিন্ন পুতুল সাজিয়ে রাখেন। তো হঠাৎ করে সেই চেনা পুতুলটি যদি অচেনা হয়ে যায়, তাহলে খুব মানে বাজে একটা ঘটনা ঘটবে। আমরা বিভিন্ন সময় যে হরর মুভিগুলোতে দেখি, হ্যাঁ, তো মানে আমি যদি মনে হয় যে হ্যাঁ ভূত বলে যদি কিছু না থাকে, ঠিক আছে, জিন বলে যদি কিছু থাকে, ওকে ফাইন। জিন যদি একটা মানুষকে পজেস্ট করে, মানে একটা মানুষের শরীরে ঢুকে তাকে তার মতো করে চালায়, তাহলে সে তাকে পুতুলের মতো ঢুকতে পারে। তো পুতুলটা যদি ঘরের মধ্যে থাকে এবং চেনা পুতুলটি যদি হঠাৎ করে একটা রাতে মানে আপনার ফুপু নিশ্চয়ই বেশ অসুস্থ হয়ে পড়েছিলেন। উনি বেশ কিছুদিন অসুস্থ ছিলেন, দেখানোর পরে অনেকদিন পরে উনি স্বাভাবিক হয়েছেন। তো একটা জিনিস এখানে বলবো, সেটা হচ্ছে যে প্রথম যারা এই জিনিসটা দেখবেন যে আপনার চেনা পুতুলটি অচেনা হয়ে গেছে, একটু সময় নেবেন এবং জাস্ট মানে ওই চিন্তাটা বাদ দিয়ে দিবেন। কারণ অনেক সময় যে চিন্তা করে তাকিয়ে থাকলে অনেক সময় হাসছে বোধ হয়, আরে না মন খারাপ করে আছে নাকি, এরকম হয়ে যেতে পারে, ঝামেলা হয়ে যেতে পারে। তারপরে বলেন। তারপর হলো যে ওই বাসাটা বন্ধ করা হয়েছিল, আর বলা হয়েছিল যে পুতুলটাকে হয় জ্বালিয়ে দিতে, তাহলে আপনার একটা বস্তায় ভরে কোনো একটা জায়গায় ফেলে দিতে। তো যেহেতু পুতুলটা মানে সবাই খুব ফেভারিট ছিল, আসলে পুতুলটা দেখতে খুব সুন্দর ছিল। আর আমার ফুফাতো বোন যেহেতু ছোট ছিল, ওর কান্নার কারণে আর কি মানে ও খুব মন খারাপ করছিল যে পুতুলটা। তো
তখন দেখা হলো যে আপনার ওই পুতুলটাকে বস্তায় ভরে স্টোর রুমে রেখে দেওয়া হয়েছিল। ওকে, আর প্রবলেমটা ফাইন। তারপর তারপর এই তো মানে আর কোনো ঘটনা আছে আপনার? আর আমার আরেকটা ঘটনা আছে আমার দাদিকে নিয়ে। হুম, আসলে ঘটনা দাদি বিড়াল আরো অনেক কিছু আছে এই ঘটনার ভিতরে। তো যাই হোক আমাদের দাদার বাড়ি আছে সাভারে, তাদের বাড়ি আছে। তো সেটা অনেক আগে মানে তৈরি করা হয়েছিল। আসলে তখন ওই জায়গাটার মধ্যে অনেক গাছগাছালি ছিল বাড়িটা শুরু করার মানে তৈরি করার আগে। তো পাশে অনেক 3-4 ঘর ছিল যেগুলো মানে মালিক আমার দাদাই ছিলেন। ওইখানেই আমার দাদি কিছুদিন স্টে করে ভাবলেন যে ওইখানেই একটা বাড়ি হবে। আর যেহেতু সাভার একটা মফস্বল এলাকা টাইপের, তো সেখানে তেমন কোনো বাড়িঘর আগে ছিল না। তো ওটাই মনে হয় দ্বিতীয় বাড়ি ছিল ওই জায়গাটা। তো বাড়ি শুরু মানে ওই জায়গাটার মধ্যে অনেক গাছ লাগার পরে সেই গাছগুলোকে কাটতে হয়েছিল মানে বাড়িটা করার জন্য। তো গাছগুলো কাটার পরে তখন থেকে আসলে বেসিক্যালি প্রবলেমটা শুরু হয়। উনি থাকতেন বলা হয়েছে যে ওই টিনশেড ঘরগুলোতে। তো দেখা যায় যে একটা কালো বিড়াল সবসময় ওনাকে ফলো করছে। দাদি বলতেন যে কালো বিড়ালটা চোখ ছিল সবুজ রঙের, তো সবসময় ওনাকে ফলো করছে। উনি যখন নামাজ পড়বেন তখন উনি আশেপাশে ঘুরতেছে, জানাজার আশেপাশে ঘুরতেছে এবং ওনার কাঁধে এসে বসছে। তারপর উনি যখন ঘুমিয়ে থাকতেন তখনও মানে ওনার খাটে বিভিন্ন ধরনের আওয়াজ করা হতো, খাটে বাড়ি দেওয়া হতো। প্লাস বিড়ালটা মানে খুব শক্তিশালী ছিল। মানে আমার দাদি বললেন যে বিড়ালটা এত শক্তিশালী ছিল যে খাটটা মাঝে মধ্যে নড়েও যেত। তো আমার দাদি যেহেতু অনেক পুরোনো বলে, তো উনি অনেক সূরা জানতেন। উনি সূরা টুরা পড়ার পরে বিড়ালটা চলে যেত। দেন উনি যখন ওনার মানে নিউ বাসাটা যেটা তৈরি করা হয় গাছ কাটার পরে, উনি যখন ওই বাসাটা শিফট হলেন তখন ওই বাসায় বিভিন্ন ধরনের ছায়া দেখা যেত, যেগুলো মানে মাঝে মধ্যে অনেক কান্নার আওয়াজ পাওয়া যেত। বিভিন্ন লোকের আপনার অদৃশ্য লোকের গলার ভয়েসের আওয়াজ পাওয়া যেত। তো উনি ওনার মানে বুঝতেন আসলে ব্যাপারটা কি করতেছে। তো উনি খুব ভয় পেলেন, প্লাস ওনার জন্য অনেকে ইনটলারেবল হয়ে গেল এক সময়। তো উনি ট্রাই করলেন যে দেখি প্রবলেম কিভাবে সলভ করা যায়। তো উনি একটা হুজুরের কাছে গেলেন, এলাকার একটা হুজুর। তো হুজুরটি বললেন যে যখন আপনার ওই বাড়ি করার সময় অনেকগুলো গাছ কাটতে হয়েছিল, তো ওই গাছগুলোর মধ্যে একটা গাছ ছিল শিমুল গাছ, যেখানে আপনার অনেকগুলো পরী বসবাস করতো। আর গাছগুলো কাটার পরে সেই পরীগুলো মানে রেগে যায়, আর রেগে গিয়ে মানে বাড়ির যে মালিক তার সাথে মানে থাকে এবং তাকে ডিস্টার্ব করার জন্য সবসময় ট্রাই করে। তো মানে মেইন ঘটনা এটাই ছিল যে ওই পরীগুলো রেগে যায়। আর তখন হুজুর বলে যে এই পরীগুলো অনেক খারাপ, আর যত তাড়াতাড়ি সম্ভব একটা শিমুল গাছ লাগান, যাতে ওনারা আবার তাদের বসবাসের আর বাসাটা বন্ধ করা হয়, যাতে আর পরবর্তীতে কোনো প্রবলেম না হয়। যদি অনেক প্রবলেম হয়েছিল, বাট আমার দাদি করলো যে শিমুল গাছটা লাগালো। তো শিমুল গাছটা যতদিন পর্যন্ত না বড় হয়েছে, মানে ওনারা যখন ভাবছে যে মানে পরীরা যতদিন না পর্যন্ত ভাবছে এটাই তাদের জন্য ততদিন পর্যন্ত আমার দাদির প্রবলেম হয়, বিভিন্ন ধরনের প্রবলেম বিড়ালটা জ্বালাতন করতে থাকে। এবং একসময় বিড়ালের পরিমাণও বাড়তে থাকে, 2-3টা বিড়াল এসে আমাকে জ্বালাতন করতে থাকে। ওকে, থ্যাংক ইউ। আমার সঙ্গে মানে যারা SMS এর মাধ্যমে আমার সঙ্গে সংযুক্ত আছেন তারা হচ্ছে রিনা সালাম, রোকেয়া হল, ঢাকা ইউনিভার্সিটি থেকে। আমাদেরকে ফুর্তি বাবু SMS করেছেন নেত্রকোনা থেকে। অমিত নারায়ণগঞ্জ থেকে আমাদের SMS করেছেন। সিলেট থেকে আমাদের SMS করেছেন একজন। আমাদেরকে দুটি SMS করেছেন নির্জন, নির্জন খুলনা থেকে। খুলনায় নির্জন নামে কোনো জায়গা আছে কিনা জানো। এবং আমি দেখতে পাচ্ছি আচ্ছা নির্জন খুলনা তুকপাড়া। আচ্ছা, অলরাইট। আমাকে SMS করেছেন আনিশা খিলগা থেকে। মাসুদ রানা আমাকে SMS করেছেন নাটোর থেকে। সজীব আমাকে SMS করেছেন, সজীব এবং সাথী ঢাকা থেকে। অসীম সিলেট থেকে আমাদের SMS করেছেন। খালিদ বরিশাল থেকে SMS করেছেন। এছাড়া আমাদেরকে তাহানি SMS করেছেন, তার খুব ভয় লাগছে। অলরাইট, আমাদের তো আরো ঘটনা আছে, ভয় লাগলে কিভাবে চলবে বুঝতে পারছি না। অদিতি চট্টগ্রাম থেকে SMS করেছেন। হাজবেন্ড ওয়াইফ ভূত পল্লবী থেকে আমাদের SMS করেছেন। বা অনেক সুন্দর একটা নাম। তারপরে হচ্ছে আমাদেরকে SMS করেছেন রিঙ্কি। এছাড়া জাকির আমাদের SMS করেছেন। SMS করেছেন রবিন। লিপ্ত যশোর থেকে SMS করেছেন। SMS করেছেন রায়হান। যে এতগুলো SMS করলাম একটাও বললেন না, আমি তো পড়ে ফেললাম ভাই, সরি। আগের SMS গুলো আমি মিস করেছি। শিল্পী মিরপুর থেকে SMS করেছেন আমাদেরকে। এছাড়াও আমাদেরকে SMS করেছেন আকাশ। SMS করেছেন আমাদেরকে রাজু। এছাড়াও দেখতে পাচ্ছি যে নিউ SMS করেছেন। সো যারা SMS করতে চাচ্ছেন এবং নিয়মটি জানেন না তাদেরকে বলে দিই যে মোবাইলের মেসেজ অপশনে যান, সেখানে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দেন 9840 নাম্বারে। অদিতি চট্টগ্রাম থেকে আমাদের SMS করেছেন, সেটা আমি জানিয়ে দিলাম। আমাদের হাতে একটা ইমেল আছে এবং এই ইমেলটি আমাদের পাঠিয়েছেন পুরো ঠিকানা দিয়ে মোহাম্মদ আজিজুর রহমান, গ্রাম বিরাহিমপুর নাকি বিরানপুর নাকি ইব্রাহিমপুর হবে সম্ভবত, সেটাই ইব্রাহিমপুর হবে। পীরগঞ্জ পোস্ট অফিস, নাটোর জেলা থেকে। এবং তিনি বলেছেন যে প্রথমেই আমার সালাম গ্রহণ করবেন। আমি রেডিও ফুর্তি ভূত FM এর অনুষ্ঠানের জন্য একটি ঘটনা পাঠালাম।
অনুগ্রহ করে ঘটনাটা পড়বেন। ঘটনাটি ঘটেছে 2010 সালের প্রথম দিকে আমাদের পাশের গ্রাম জালালাবাদে। ওই ব্যক্তির নাম খোদা বক্স, বয়স আনুমানিক 45 থেকে 47 বছর। সে একদিন রাত 2টা-3টার দিকে তার বাথরুমে যাবার প্রয়োজন হয় এবং সে যায়, এবং এখানে উল্লেখ করার মতো বিষয় সেটা হচ্ছে তাদের বাসার পাশে একটা সাঁওতাল পাড়া আছে। তারপর সে বের হয়ে দেখে যে তার থেকে আনুমানিক 20 গজ দূরে রাস্তার পাশে একটি মহিলা ঘোমটা মাথায় দিয়ে বসে কাঁদছে। তখন সে মনে করে যে হয়তো সাঁওতাল বাড়ির কোনো লোক তার স্ত্রীকে মেরেছে, সেই জন্য সে বাইরে বসে কাঁদছে। তখন সে আস্তে আস্তে মহিলাটির দিকে এগিয়ে যেতে থাকে। কিছুক্ষণ এগিয়ে যাওয়ার পর সে লক্ষ্য করে যে প্রথমে তার এবং মহিলাটির মাঝে যতটুকু দূরত্ব ছিল তখন ঠিক ততটুকুই দূরত্ব রয়ে গেছে, কিছুতেই দূরত্ব কমছে না এবং মহিলাটির কাছেও সে যেতে পারছে না। কিন্তু তার অন্যদিকে কোনো খেয়াল নেই, সে এগিয়েই চলেছে। এদিকে ওই ব্যক্তিটি কিন্তু আস্তে আস্তে বাড়ি ছেড়ে মাঠের মধ্যে চলে গেছে এবং মহিলাটিও সমান দূরত্ব বজিয়ে রেখে এগিয়ে যাচ্ছে। অপরদিকে ওই মাঠের মধ্যে ছিল একটি পরিত্যক্ত গভীর নলকূপের ঘর। সেখানে সচরাচর কেউ সেই ঘরে প্রবেশ করতো না এবং মাঝে মধ্যে রাত্রে ওই ঘরে আলো দেখা যেত, অথচ সেখানে কোনো বিদ্যুৎ ছিল না। যাই হোক, ওই ব্যক্তিটি একসময় লক্ষ্য করে যে মহিলাটি সেই গভীর নলকূপের ঘরে প্রবেশ করলো। তখন তার মাথায় কাজ করলো, তার মাথায় যেটা কাজ করে সেটা হচ্ছে যে সে বুঝতে পারে যে আচ্ছা, আমি তো বাড়ি থেকে অনেক দূরে চলে এসেছি এবং আসলেও মহিলাটির বাস্তবে কোনো অস্তিত্ব নেই। তখন সে একটা চিৎকার দেয় এবং চিৎকার দিয়ে বাড়ি ছুটে আসে এবং বাড়িতে এসে সে অজ্ঞান হয়ে যায় এবং সঙ্গে সঙ্গে তার শরীরেও জ্বর এসে যায়। অনেক চিকিৎসা করার পরেও সে আর সুস্থ হয়নি। মাসখানেক অসুস্থ থাকার পরে এক পর্যায়ে সে মারা যায় এবং তারপরেই ঘটে মর্মান্তিক একটা ঘটনা। সেটা হচ্ছে যে ওই ব্যক্তিটি অত্যন্ত গরিব ছিল এবং একজন দিনমজুর ছিল। সে মারা যাবার পরে তার স্ত্রী ছোট ছোট 4 সন্তানকে নিয়ে একেবারে পথে বসে যায়। তখন থেকে সে মানুষের কাছে সাহায্য প্রার্থনা করে সংসার চালাচ্ছে। সো এই ঘটনাটি তাকে সারা জীবন বহন করে নিয়ে বেড়াতে হচ্ছে, এরকম একটা ভয়ঙ্কর ঘটনা। সো যারা বলেন যে দেখতে যারা এইভাবে আগ্রহ প্রকাশ করেন তারা খুব বেশি সাহস না দেখানোই ভালো, কারণ যদি এরকম বড় ধরনের কোনো ঝামেলা ফেস করেন সেই ঝামেলা থেকে বেরিয়ে আসাটা আসলে অনেক কষ্টের। যাই হোক, আমাদের আরো একজন গেস্ট রয়েছেন, তার কাছে আমরা যাবো এবং তার ঘটনা আমরা শুনবো, যিনি আমাদের সাথে প্রথম একটা ঘটনা শেয়ার করেছিলেন। আজকে এখন এই মুহূর্তে আমাদের তার কাছে আমরা সেকেন্ড ঘটনা শুনবো। আপনার নামটা একবার বলবেন, যেহেতু আমাদের এখানে দেখা যায় না সবাইকে নাম বারবার। হ্যালো, আমি পিয়াস, ধানমন্ডি থেকে। আমি এখন যে ঘটনাটা শেয়ার করব সেটাও আমার আব্বুর এক্সপিরিয়েন্স করা। এটা আমার দাদু বাড়ির একটা ঘটনা। আমার দাদু বাড়ির নাটোরে। এই মানে আব্বু তখন ক্লাস 9 বা 10-এ পড়ে। এই সময়কার ঘটনা আর কি, অনেক আগের, অনেক 30 বছর আগের ঘটনা। তো সেখানে হয়েছিল কি যে আব্বুদের দাদা বাসার পাশের এক বাড়িতে নতুন বিয়ে করে নিয়ে আসছে এক আঙ্কেল। মানে নতুন বিয়ে করে আনছে। তার বিয়ে করে আনার পরে 7 দিন থেকে 8 দিন যাওয়ার পরে হঠাৎ করে তিনি একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করতেছেন যে তার স্ত্রীর মধ্যে কিছু একটা চেঞ্জ হয়েছে। কেমন টাইপের চেঞ্জ বলতে কি যে হঠাৎ সে রাত বিরাতে উঠে চলে যায়, মানে তাকে পাওয়া যায় না। 12টা-1টার সময় পুকুরে বসে থাকে, পুকুরের মধ্যে ডুবে গলা পর্যন্ত পানিতে চুবে থাকে। রাত্রেবেলা হঠাৎ গাছে উঠে যায়, দুপুরবেলা গাছে থাকে, ঘরের কোনো কাজে মন নাই, এই টাইপের মানে পাগলামি শুরু করছে হঠাৎ করে। মানে ভালো মানুষ 7-8 দিন যেতে না যেতে হঠাৎ করে পাগলামি শুরু করছে। তখন তারা আর কি, গ্রামে তো তেমন আর কিছু ছিল না, তখন কারেন্টও ছিল না আর কি। তখন তারা করছে কি যে একদিন একটা ওঝা বলে বা এরকম কি যেন তান্ত্রিক বলে আর কি, তাকে ডাকছে। তো সে আসছে, আসার পরে ওই মহিলাকে দেখে বলছে যে মহিলার বোধহয় এরকম কিছু প্রবলেম আছে, তো ওকে ট্রিটমেন্ট করতে হবে। তো বলছি কিভাবে করবেন ট্রিটমেন্ট? বলছি একটা মানে আমাদের দাদু বাড়ির পিছনে মানে বাইরে বড় একটা বাইরে বাড়ি ছিল, মানে বড় জায়গা, ওই জায়গাটা অনেক বড় ছিল, পাশে গোয়াল ঘরটা আছে। সেখানে আর কি মানে মহিলাটাকে আনছে, মানে ওখানে বসানোর পরে তার চারিদিকে 6 হাত দূর দিয়ে একটা সার্কেল করছে। আর তখন উনি বলছেন যে এই অনেক লোক আসছে দেখতে, যে কি করবে এই লোকটা, কি করবে দেখতে সবাই আসছে, গ্রামের অনেক লোকজন। তো বলছে আপনাদের মধ্যে থেকে 4 জন লোক আসেন যিনি সবচেয়ে শক্তিশালী, মানে কি যে এই মহিলার মানে নড়াচড়া করবে, তো ওকে ধরে রাখতে হবে, আমি একাই তো পারবো না। তখন 4 জন লোককে ডেকে এসে নিয়ে এসে সার্কেলের মধ্যে ঢুকাইছে। আর বলছে কি একটা পিতলের কলসিতে করে 1 কলসি পানি নিয়ে আসেন, তো এই পানিটা আমার লাগবে, এই পানিটা ছাড়া আমি ওকে ঠিক করতে পারবো না। সো 1 কলসি পানি আনছে। তার হাতে ঠিক তসবি টাইপের কিছু একটা ছিল, কিন্তু তসবির তো দানাগুলো অনেক ছোট ছোট হয়, তার ওই দানার ওই জায়গাতে ছিল আর কি বড় বড় নীল ও কমলা হলুদ কালারের পাথর। মানে তখন সে শুরু করছে কি এই যে পাথরগুলা খালি গুনতেছে মনে মনে, বিড়বিড় করে মনে সে বারবার ওই কলসির পানিতে ফুদিচ্ছে, বারবার কলসির পানিতে ফুদিচ্ছে। আর কলসির পানি যতই ফুদিচ্ছে আর ওই মহিলা প্রচুর জোর কাটাচ্ছে, মানে অস্বাভাবিক জোর। একটা মহিলা মানুষ 4টা বড় বড় শক্তিশালী পুরুষ মানুষ তাকে ধরে রাখতে কন্ট্রোল করতে পারছেন, এত জোর কাটাচ্ছে। মানে সে দৌড়তে খালি আসতে চেষ্টা করতেছে যে ওই কলসিটাকে ফেলে পাচ্ছে না, কিন্তু ওরা অনেক শক্ত করে ধরে রাখছিল। এভাবে প্রায় ঘন্টা খানিক 1-1.5 ঘন্টার মতো আর কি
ট্রাই করার পরে এই লোক একটু হাঁপায় গেছে, আমরা যে মানে সাধু ছিল বা তান্ত্রিক ছিল সে একটু হাঁপায় গেছে। হাঁপায় যাওয়ার পর বলছে কি আমি একটু রেস্ট নিবো, আবার আমি শুরু করতেছি 10 মিনিট পরে। আমাদের ওই গ্রামে আবার কি একজন ছিলেন যিনি আসলে কি বলতেন ব্ল্যাক ম্যাজিক করতো আর কি, ব্ল্যাক ম্যাজিক করতো। সে আসলে বান মারা নাকি টাইপের, এই কথাটা আমি জানি না ঠিক বলতে পারতেছি না, যে বান মারতো নাকি, যে মানুষকে ইয়া করে দিলে কারো যদি ছোট কিছু ঘা থাকতো সেটা ক্যান্সারে রূপান্তর হয়ে যেত, মানে এরকম একটা লোক মুখে শোনা গেছে আর কি। তখন সেই লোকটা কি মানুষের আসলে ভালো চাইতো না আর কি, মানুষের ক্ষতি করতে তার খুব ভালো লাগতো। তো ওই 10 মিনিট টাইমের মধ্যে ওই মহিলা কিন্তু একটু অজ্ঞান টাইপের মতো হয়ে গেছে, মানে প্রায় অজ্ঞানের মধ্যে দুর্বল হয়ে পড়ে গেছে, অনেক জোর খাটেছে 4 জন লোকের সাথে। তখন করছে কি ওই যে ব্ল্যাক ম্যাজিক পারে যে লোকটা, ওই লোকটা ওই সময়ের মধ্যে করছে কি কানের মধ্যে আসে ওই মহিলার কানে কিছু একটা বলে গেছে। বলে যাওয়ার পরে 10 মিনিট পরে যখন এই মানে যে লোকটা ছাড়ছিল ওই লোকটা যখন আবার আসছে ফেরত আসার পরে দেখি মহিলা পূর্বে যেমন ছিল ফার্স্ট টাইমে প্রথমে যেমন ছিল ঠিক তেমনই আছে, কোনো উন্নতি হয় না তার, মানে আবার ওই রকমই পূর্বের অবস্থায় ফেরত চলে গেছে। তখন এখন গ্রামবাসীরা জিজ্ঞাসা করছে যে আসলে আপনি এতক্ষণ ধরে ট্রাই করতেছেন, কি হলো, তো কিছু হচ্ছে না তো, কি যেরকম ছিল সেরকমই তো আছে, আপনি কি পারবেন আসলে না পারবেন না? তখন ওই লোক বলতেছে যে আপনাদের মধ্যে তো একজন এসে আমার ক্ষতি করে দিয়ে গেছে। কি ক্ষতি? কেউ এসে তার কানে কিছু একটা বলে গেছে জিনকে, সো এখন সে তো আবার পূর্বের অবস্থায় ফেরত চলে আসছে। আর তখন বলছে তাহলে এখন কি করা যাবে? তখন বলছে কি যে ওই লোককে আগে আপনাকে আইডেন্টিফাই করতে হবে কে করছে, তাকে আগে ঠিক করতে হবে, তারপরে আমি চিকিৎসা করতে হবে, নাহলে করতে পারবো না। তখন সে নাকি কিছু করছে, মানে মনে মনে কি করে তাকে আইডেন্টিফাই করছে, ওই লোকটাকে ধরে আনছে, ধরে ওই লোকটাকে বসাইছে, বসানোর পরে ওই লোকটার পাশ আবার মানে 6 দূর দিয়ে একটা সার্কেল করছে, করার পরে ওই লোকটা অজ্ঞান হয়ে গেছে, যে লোকটা বলছিল আর কি কানে, ওইটা অজ্ঞান হয়ে গেছে। তখন ওই লোকটা আবার মহিলার কাছে ফেরত আসছে, ফেরত আসার পর আবার সে পূর্বের থেকে আবার শুরু করছে, আবার ফুদায় মহিলা লাফালাফি করে, ফুদায় লাফালাফি করে, এরকম 1 থেকে 1.5 ঘন্টা যাওয়ার পরে মহিলার ভয়েস পুরোপুরি চেঞ্জ, একদম একটা পুরুষালী কণ্ঠ হয়ে গেছে। তখন সে একটা নাম বলছে, সেই নামটা আমি মনে নাই আমার। আমি বলছি তুমি কি? তখন ওই বলছে যে আমি হিন্দু। তো বলছি তোমার জাত কি? তখন ও বলছে যে আমি চারা, মানে হিন্দুদের মধ্যে একটা নিচু জাত আছে, তো বলছে আমি চারা। তখন বলছে কি যে তুমি একে আসে ধরছো কেন, তো এরকম করতেছো কেন? তখন বলছে কি যে এই মেয়ে নতুন বিয়ে হয়ে আসছিল, এর সাথে অনেকে দেখা করতে আসছিল, কিন্তু এই সবার মানে অনেকের সাথে খারাপ ব্যবহার করছে, যেটা আমার পছন্দ হয় না, এই জন্য আমি একে ধরছি, আমি আর যাবো না এখান থেকে। বলছি কেন? তোমাকে তো যেতে হবে, কি করলে তুমি যাবা? বলছি 1 সপ্তাহে আমি যাবো, তুমি একটা পাঠা বলি দাও আমার নামে, তাহলে আমি চলে যাবো। তখন ওই বলছে যে এরা তো মুসলমান, এর পাঠা বলি টলি এটা তো মানে হবে না, করতে পারবে না। তখন বলে অন্য কিছু করো। তখন বলছে না যাবো না, অনেক কিছু করার পরে সে বলছে ঠিক আছে 1 সপ্তাহ যাবো, আমাকে 5 কেজি কাঁচা আতপ চাল এনে দিতে হবে, 5 লিটার দুধ আর 16টা কলা যদি এনে দাও, আমি খাবো, খেয়ে দিয়ে আমি চলে যাবো। তখন মানে রাতের মধ্যে ওরা জোগাড় করছে আর কি 5 কেজি আতপ চাল কাঁচা, তারপর তার সামনে দিচ্ছে বিশাল এক গামলায় করে। সেটা করছে কি ওই মহিলা ওই 5 কেজি চালের ভিতরে পুরা দুধটা ঢালছে, ঢালে কলাটা দিচ্ছে, দিয়ে মাখায় একটা মানুষের পক্ষে সম্ভব না এতগুলা খাওয়া, সে একদম গোগ্রাসে পুরাটা শেষ করে ফেলছে, পুরাটা একদম 5 কেজি চাল কাঁচা চাল চাবাতে তো অনেক কষ্ট হবে, সে পুরাটা শেষ করে ফেলছে। তারপরে এখন বলছে আমি চলে যাবো। তখন গ্রামবাসীরা জিজ্ঞাসা করছে যে ও যে চলে যাবে তার প্রমাণ কি? আপনি বলতেছেন চলে যাবে, ওই যদি আবার ব্যাক করে ফেরত আসে, আমাদের তো প্রমাণ লাগবে যে আপনি কিছু করেন। তখন ওই লোকটা আশেপাশে তাকাতে দেখে কি যে বাড়ির পিছনে একটা বড় আম গাছ আছে। তখন বলছে দেখেন তো আম গাছের নিচে কেউ আছে নাকি? তখন বলছে একজন লোক গেছে, বলছে না কেউ নাই। বলছে কেউ যদি থাকেও তাকে সরে যেতে বলেন। তখন সরে যেতে বলছে, কেউ নাই, পুরো ফাঁকা। ঠিক 30 থেকে 40 সেকেন্ড পরে একটা জিনিস হয়েছে যে একটা বিশাল মোটা 10 থেকে 12 ইঞ্চি মোটা একটা ডাল ভেঙে পড়ছে হঠাৎ করে, মানে মোটা একটা শব্দ, বিকট শব্দে ভেঙে পড়ছে। যে ডালটা কাটতে কমপক্ষে যদি কুড়াল দিয়ে কাটা হতো তাও ঘন্টা অনেক সময় তো লাগতোই, মাস সময় লাগতো শহরে। তারপরে ওই জিনিসটা করার পরে সে লোক বলছে হ্যাঁ ওই এখন চলে গেছে, এখন ভালো। তারপর থেকে ওই মহিলা ঠিকই আছে, ভালো আছে, সংসার করতেছে, তার বাচ্চার কাছে সবই হয়েছে, এখন নর্মাল আছে। মাশাআল্লাহ। ভাই একটা রিকোয়েস্ট ছিল কি যে আমার মেজো ভাইয়ের জিএসসি পরীক্ষা, আপনি যদি একটু বেস্ট অফ লাক জানাতেন। ডেফিনেটলি পরীক্ষা অনেক ভালো হোক সেটা আমরা আশা করছি, এবং অনেক ভালোভাবে পরীক্ষা দেন, এবং পড়াশোনাটা সবার আগে, এটা আমি সবসময় বলি। এনিওয়েজ চলে যাবো আর একটা ব্রেকে। ইন দ্য মিন টাইম যারা SMS করেনি তাদেরকে SMS করার নিয়মটি বলে দিচ্ছি। মোবাইলে মেসেজ আপনি গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ স্পেস আপনার, আচ্ছা না আর কিছু লিখতে হবে না, পাঠিয়ে দেবেন 9840 নাম্বারে। অনেকগুলো ঘটনা আমি নিজেও বলেছি, ইনফ্যাক্ট আরো কিছু ঘটনা রয়েছে, আমি জানি না যে এই স্বল্প সময়ে সেই ঘটনাগুলো কিভাবে আপনাদেরকে বলবো, তবে স্টে টিউন। আর একটা জিনিস মনে রাখবেন যে আপনারা যদি ইমেল বন্ধ করে দেন তাহলে কিন্তু ঘটনা সব শেষ। সো আপনাকে যেটা করতে হবে বেশি বেশি করে ইমেল করতে হবে, এবং ইমেলে আপনার সবচাইতে ভালো যে সমস্ত সেরা যে ঘটনাগুলো সেই ঘটনাগুলো জানিয়ে দেবেন, নাম
ঠিকানা এবং ফোন নাম্বার সহ অবশ্যই ভুতুরে কোনো ফোন দিলে চলবে না। আর যারা নেক্সট উইকে তো ঢাকা অনেকটাই ফাঁকা হয়ে যাবে, তারপরে যারা ঢাকায় থাকবেন এবং সেই সমস্ত সম্মানিত ঢাকাবাসী আমাদেরকে SMS পাঠান এবং SMS পাঠিয়ে জানিয়ে দিন যে, এবং ইমেল পাঠিয়ে জানিয়ে দিন যে আপনি ঢাকায় অবস্থান করছেন এবং আমাদের স্টুডিওতে আসা আপনার পক্ষে সম্ভব এবং আপনারা আমাদের সাথে ঘটনা শেয়ার করতে চান। চলে যাব একটা ছোট্ট ব্রেকে, ফিরে আসছি একটু পরে। স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। শুনছেন সবসময় রেডিও ফুর্তির সাথে আছে রাসেল। চলছে ভূত FM, ঘড়িতে সময় এক্স্যাক্টলি রাত 1:37। যারা এখনো পর্যন্ত আমার সঙ্গে আছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি দেখতে পাচ্ছি যে এখন আমাকে SMS পাঠাচ্ছেন, যারা এখন SMS পাঠাননি এবং SMS পাঠাতে যাচ্ছেন তাদেরকে বলবো যে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দেন 9840 নাম্বারে। আমাকে ইলিয়াস SMS করেছেন, ডার্ক ব্লাড হয়ে সম্ভবত ডার্ক ব্লাড পিপুল আমাদের SMS করেছেন ফ্রম ময়মনসিংহ। এছাড়াও আমাদেরকে ফায়ার ভূত SMS করেছেন সবুজ। এছাড়াও সাব্বির নারায়ণগঞ্জ ফতুল্লা থেকে SMS করেছেন। প্রিয়াঙ্কা আমাদের SMS করেছেন আমাদেরকে হিমালয় নেত্রকোনা থেকে। এছাড়াও আমাদেরকে জোশ ভূত SMS করেছেন বরিশাল থেকে। তর্ণা আমাদের SMS করেছেন, আমাদেরকে SMS করেছেন পার্টি সুলতানা। আমাদেরকে SMS করেছেন মিল্টন নরসিংদী থেকে। SMS করেছেন আমাদেরকে তানহা ওয়ারি থেকে। আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি ফারহানা ফ্রম রসুলপুর সাতক্ষীরা জেলা থেকে। আমাদেরকে মাহফুজ বাবু ময়মনসিংহ থেকে SMS করেছেন। আশফাক মিরপুর থেকে SMS করেছেন এবং তিনি বলছেন যে আজকে রাতে তিনি অনেক 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 ভালো ফিল করছেন এবং আমার যেটা মনে হয় যে ভালো ফিল আরো বেশি করবেন যে সমস্ত ঘটনাগুলো হলো, সেই সমস্ত ঘটনাগুলো যদি আরো একবার আপনি একটু মানে কি বলবো যে নিজেকে একটু রেস্টার্ট দিয়ে আরো একবার যদি রিভিউ করেন তাহলে আমার মনে হয় আরো ভালো লাগবে এবং যদি ভিজুয়ালাইজ করতে পারেন তাহলে আরো বেশি ভালো লাগবে। পুরো রাতটা আপনার অনেক ভালো যাবে ইনশাল্লাহ। মুক্তি আমাদেরকে SMS করেছেন নয়া পল্টন থেকে। আমাদেরকে আবির SMS করেছেন আমাদেরকে ওয়াসি সিলেট থেকে। আমাদেরকে মনিম SMS করেছেন গৌরীপুর থেকে, গৌরীপুর ময়মনসিংহ থেকে। অয়ন আমাদের SMS করেছেন হাফিজ। এছাড়াও আমাদেরকে আজাদ SMS করেছেন শিমুল। আজকের ঘটনাগুলো খুবই ভালো লেগেছে, থ্যাংক ইউ সো মাচ। স্টে টিউন, আরো ঘটনা আসছে আপনাদের জন্য। আচ্ছা, এছাড়া আমাদেরকে মাওয়া থেকে কেউ একজন SMS করেছেন। লিখন আমাদের SMS করেছেন। ইউসুফ SMS করেছেন। ফয়সাল SMS করেছেন। সাইফুল আমাদের SMS করেছেন, সাইফুল আলম। এবং আমাদের সাথে আমি আরেকবার জানিয়ে দিই যে অনেকেই আজকের মিউজিকের প্রশংসা করছেন, ব্যাকগ্রাউন্ড মিউজিকের। আমার সঙ্গে আমি আছি রাসেল এবং আমার সঙ্গে আছেন মাসুম, যিনি অনেক ব্যস্ত সময় কাটাচ্ছেন মিউজিক নিয়ে। আমাদের আরো একটা ঘটনা রয়েছে এবং সেই ঘটনায় আমরা চলে যাব। আর প্রথমে আপনি তো দ্বিতীয়বার একটা ঘটনা বলেছেন, আপনাকে কষ্ট করে আমার নামটা বলতে হবে, আমাদের কাউকে দেখা যাচ্ছে না। ভাইয়া আমি জয়, ঢাকা সিটি কলেজের 3টা ফার্স্ট ইয়ার পড়তেছি, শান্তিনগর থেকে এসেছি। ওকে, সো আপনার যে দ্বিতীয় ঘটনা, সেই ঘটনাটা কোথায় ঘটেছিল? এটা মেনলি বেলি রোড থেকে যে কাকের মোড়ের সামনে। বেসিক্যালি ঘটনা যেটা ছিল সেটা হচ্ছে আমাদের এক ফ্রেন্ড নতুন মানে এসএসসি রেজাল্টের পর নতুন একটা মোবাইল সেট কিনে। তো একদিন হ্যাং আউট করতে বের হওয়ার পরে ওর মোবাইল সেটের ক্যামেরা রেজুলেশনটা চেক করতেছিল। সো হঠাৎ করে একবার আমরা ফ্রেন্ডরা খেয়াল করলাম যে একটা লোককে আমরা ভিজুয়ালি দেখতেছি বাট ক্যামেরাতে আমরা পাচ্ছি না তাকে। আচ্ছা, অনেকক্ষণ খেয়াল করার পর তার পিছনে ফলো করছিলাম প্রায় 10-15 মিনিট। সো বেলি রোড থেকে প্রায় কাকের মোড় পর্যন্ত গেলাম। এক সময় ডিসাইড করলাম যে যাই, তাকে যে জিজ্ঞেস করবো যে অ্যাকচুয়ালি ঘটনাটা কি। তখন তাকে যে প্রিন্সিপাল নক করতে যে এক্সকিউজ মি ভাইয়া, তখন উনি জাস্ট ঘুরে যেটা বললো সেটা হচ্ছে যেটা দেখছো এটা নিয়ে আর কোনো কথা বলো না। তারপর আমরা মানে কনফিউজ হলাম যে ব্যাপার কি বলবো এটা। সো ভিডিও হলো, তারপর এটা চেক করলাম, ভিডিওর ভিতরে তার কোনো চিহ্ন পাইনি। ফ্রেন্ডরা মানে সাথে চেক করতে যখন তা দিয়ে তাকালাম জাস্ট থিন এয়ারে নেই, একদম থিন এয়ারে হঠাৎ করে নেই। এবং রোডটা মেনলি শুক্রবার বিকালের দিকে, সো কাকের মোড়ে মানুষ কিছুটা কম থাকে। সো যদি দৌড়াও যেত বা দূরে হলেও বোঝা যেত, বাট ছিল না কেউ। আমি এবং আমার 3টা ফ্রেন্ড ছিল সাথে, তমাল এবং আরো 2জন। সো ওদের মানে 4জন একসাথে এক্সপিরিয়েন্স করে জাস্ট কনফিউজ যে কি হলো এটা। এরকম আসলে কোনো এক্সপ্লেন কারোর কাছে ছিল না। আমার কাছে কোনো এক্সপ্লেনেশন নাই। এটাই প্রবলেম। ইউ প্লে গিটার, মানে ইউ আর গিটারিস্ট, রাইট? সো গিটার নিয়ে একটা ছোট্ট করে ওই ঘটনাটাকে ছোট্ট করে বলা যায় একদম, নাকি আজকে অনেক বড় হবে? তাই না? হয়তো নেক্সট। আচ্ছা, তাহলে আমরা অন্য ঘটনায় চলে যাই, কারণ অনেক বড় ঘটনা, সেটা আজকে বলার মতো সময় খুব কম। আমরা এর মাঝখানে আরো কিছু SMS পড়ে ফেলি। আমাদেরকে SMS করেছেন চিরঞ্জীব খুলনা থেকে। আমাদেরকে লুৎফর চিটাগাং থেকে SMS করেছেন। আমাদেরকে দেখতে পাচ্ছি এখানে। আচ্ছা, জিতু ময়মনসিংহ থেকে SMS করেছেন। মোহাম্মদ বাবু আমাদের SMS করেছেন। মুরাদ খালিশপুর খুলনা থেকে SMS করেছেন। মাসুক আমাদের SMS করেছেন। এছাড়া আমাদেরকে SMS করেছেন, আচ্ছা খুব বড় ব্র্যান্ডের একটা গাড়ি, আমি নামটা পড়লাম না। আচ্ছা, অঞ্জন আমাদের চিটাগাং থেকে SMS করেছেন। আমাদেরকে SMS করেছেন মহিউদ্দিন ফ্রম বাজিতপুর এবং তার গার্লফ্রেন্ডের পরীক্ষা, তাকে দোয়া করতে বলেছেন, ডেফিনেটলি দোয়া করছি। ইমু সান্তনা সবাই আমাদের SMS করেছেন। সাব্বির আমাদের SMS করেছেন আমাদেরকে মাহাদি। এছাড়াও সাবেরা চট্টগ্রাম থেকে SMS করেছেন আমাদেরকে মুন্না চাঁদপুর থেকে এবং আমাদেরকে
আমাদেরকে রাত্রি SMS করেছেন ফ্রম ময়মনসিং। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি যে মাহিন SMS করেছেন। সো আমরা এখন কথা না বাড়িয়ে সরাসরি আরেকটা ঘটনায় চলে যাব। আমাদের সঙ্গে এই সময় এখন এই মুহূর্তে উপস্থিত আছেন আমাদের খুলনা থেকে একজন গেস্ট, তিনি এসেছেন কষ্ট করে ঢাকায়। আপনি আপনার নামটা একবার বলবেন। জি, হাই, আমি সামিত ফোন খুলনা। তো আপনার কিছু প্রবলেম হতো, সেই প্রবলেম গুলো আপনি একটু আগে আমাকে বলছিলেন যে এরকম ধরনের কিছু প্রবলেম রেগুলারই আপনার হতো। এটা আমি আসলে ফিল করা শুরু করি হঠাৎ করেই। একদিন নামাজ পড়তে যাই মসজিদে, নামাজ পড়তে যে ফার্স্টে কিছু মনে হয়নি, নামাজে দাঁড়ানোর পর হঠাৎ করে আমি স্মেল পাইতে থাকি একটা। তো এরকম স্মেল আমি কখনো কোথাও মানে অনেক বডি স্প্রে কিংবা ইয়ে ইউজ করছি ডিওড্রেন্ট, বাট এরকম স্মেল আমি কখনো পাইনি। তো এই স্মেলটা পাওয়ার পর স্মেলটা কেমন ছিল একটু বলা যায়? স্মেলটা একটা মিষ্টি স্মেল, খুবই ভালো। আচ্ছা, বাট এরকম টাইপের স্মেল আমি আজ পর্যন্ত কোথাও পাইনি, একটা আননোন স্মেল। তো এই গোটা ঘটনাটা 2-3 মিনিটের ভিতর হয়। স্মেলটা পাওয়ার পর আমি মনে হয় যে 1 সপ্তাহ কিংবা তারও বেশি টাইম যদি কেউ না ঘুমিয়ে থাকে, তো না ঘুমিয়ে থাকলে যে সারা রাজ্যের ঘুম যেমন মনে হয় যে চোখে, আর চোখ মেলে রাখতে পারতেছি না, তো এরকম মনে হয় যে ঘুম আসতেছে, আমি এখনই পড়ে যাব এরকম। তো ঘুম আসার পরই আমি সামনে দেখতে পাই একটা ইমেজ, যে সেটা ওভারকোট পরা থাকে। এর আগে পর্যন্ত আপনি পুরোপুরি সুস্থ? আপনার কোনো ধরনের কোনো ঘুম বা এরকম কিছু? ডক্টরের কাছে গেলেও কোনো মানে যত চেক আপ করানো হয়েছে পুরো। আচ্ছা, ঘটনা তারা শুনি। তো তারপর আমি সামনে একটা দেখতে পাই ব্ল্যাক ওভারকোট পরা, লম্বা একটা টুপি মাথায় দেওয়া, ভিতরে অন্ধকারাচ্ছন্ন, মানে তার ফেস আমি আজ পর্যন্ত 3-4 বার এরকম হয়েছে, আমি সেন্সলেস হয়ে পড়ে গিয়েছিলাম। তো তারপর আমি তার ফেস দেখতে পাই নাই কখনো। সে ওরকম দেখার পর উনি আমাকে হাত উঁচু করে, হাত ইশারা করে ডাকে যে কাছে আসো। তো এরকম ডাকে আর 2-3 বার শুধু মুখ দিয়ে বলে যে আয়। তারপর আমি কিছু বলতে পারি না, আমি সেন্সলেস হয়ে পড়ে যাই। এরকম 3-4 বার হয়েছে, এবং বেশিরভাগ টাইম আমি দাঁড়ানো অবস্থায় পড়ে গিয়েছি, এবং আমার মাথায় আঘাতটা বেশি পাই সবসময়। লাস্ট যেবার আমি মারাত্মক সমস্যা হয় ওইটা হলো আমার নাকের 2 চোখের মাঝখানে, নাকের উপরে স্পট পড়ে আছে এখনো, ওইখানে লাগে। এবং আমি ওইবারই সবচেয়ে বেশিক্ষণ সেন্সলেস হয়েছিলাম, 5 থেকে 10 মিনিট দুপুর টাইমে। আচ্ছা, এমনি আপনি বলছিলেন যে আপনাদের বাসাতে সবসময় এরকম উইয়ার্ড ঘটনা ঘটে বিভিন্ন মানুষের সাথে বিভিন্ন সময়, এখনো ঘটছে। তো আপনারা এমনিতে কোনো কারো পরামর্শ নেননি বা এরকম? হ্যাঁ, অনেক হুজুর কিংবা ইয়েদের যারা এরকম জিন নিয়ে জিন চালাতে পারে এরকম অনেক লোককে দেখানো হয়েছে, বাট তারা একটাই কথা বলছে যে এদের তাড়ানো যাবে না, এরা অনেক আগে থেকে বাস করে। এবং তার সাথে অ্যাড হয়েছে আমাদের 1995-এ একটা আমাদের নেইবার একজন এসে আমাদের বাড়ির পিছনে অনেক বড় বাগান, ওই বাগানে একটা শীষ গাছের সাথে উনি গলা জড়িয়েছিলেন। তো ওইটার পর থেকে আরো সমস্যা বাড়ে। ওই তারপর থেকে আজ পর্যন্ত প্রবলেম ক্রিয়েট করে চলছে তারা। মেল না ফিমেল? ফিমেল। ফিমেল। তারপরে কি ওনাকে দেখা যায়? হ্যাঁ, উনি ওরকম দেখা যায় যে এরকম হয় সাদা শাড়ি পরে হেঁটে যাচ্ছেন, কিংবা আমাদের অনেক রাত্রে তালা ধরে নাড়ছেন শব্দ, কিংবা খাটের তলে। এটা শুধু আপনি শোনেন না, বাসার আরো অনেকে শোনেন? মানে প্রায় প্রত্যেকটা মানুষ এটা এক্সপেরিয়েন্স করছে। এখন ছাদের উপর মনে হয় যেন বড় একটা স্টোন যদি গৌড়ায় দেওয়া হয়, হ্যাঁ, গৌড়ায় চলে যাওয়ার সময় ওরকম একটা শব্দ, কিন্তু ছাদে যে দেখা যায় কিছুই নাই। আসলে এরকম হচ্ছে। এবং যতবার বাড়ি বন্ধ দেয়, বাড়ি বন্ধ দিলে বন্ধ থাকে না, কোনো না কোনো ভাবে ছুটে যায়। আচ্ছা, বন্ধ। আমি একবার দেখছি যে এক হুজুর এসে ওরকম আমাদের বাড়ির ওই পাশে কনস্ট্রাকশনের কাজ চলছে, তো সেই টাইমে উনি এসে ওরকম বন্ধ দিচ্ছে, দেওয়ার পরের দিন বলছে আচ্ছা দেখতেছি প্রবলেমটা কি। উনি এসে একটা তুড়ি দেয়, তুড়ি দেওয়ার পর ওই মানে কোনো মানুষ নাই, কিছু নাই, একা একা ইটগুলি এসে আমাদের বাড়ির ভিতরে পড়তে থাকে, পাশের কনস্ট্রাকশনের আস্তে আস্তে ইট সব বাড়ির ভিতরে এসে পড়তে থাকে। তো ওরকম করার পর উনি পরের দিন আর আসেন নাই। তারপরের দিন এসে বলে যে না, এদের তাড়ানো যাবে না, এরা অনেক আগে থেকেই তোমাদের পূর্বপুরুষরা কেউ এখানে জিন পালতো। তো এখানে ভালো জিন খারাপ জিন 2 রকমের জিন আছে। তো ভালো যে জিনগুলি ছিল, যেগুলিকে অরিজিনাল পালতো আমাদের পূর্বপুরুষরা কেউ, তো তারা অনেক ওল্ড হয়ে গেছে, তাদের কথা শুনে খারাপ জিনগুলি আর ওরা কেয়ার করে না। আচ্ছা, তো এইটাই আমাদের ওরা খুব মানে অনেক ইয়ে করছে। ওকে, সো এটাই ঘটনা ছিল, এবং এখন আপনারা এই প্রবলেম গুলো ফেস করছেন, এখনো চলছে। তো আজকে তো সময় মোটামুটি শেষের দিকে আছে, আপনি কিছু বলবেন? আচ্ছা, কয়েকদিন পরে আমার ছোট ভাইয়ের বার্থডে, আর আরেকটা ছোট ভাই আছে, 2 ভাই আমার ছোট। একজন জাস্ট 6 ইয়ার্স ওল্ড, ও রেগুলার প্রতিদিন রাতে জেগে রেডিও ফুটি শুনে, ডেফিনেটলি। আমরা জানি না যে আমাদের মানে কি বলবো, যে আমাদের আসলে এই নামটা বলবেন একটু? আলিফ, যার বার্থডে। ওকে, আলিফ, অনেক 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 ধন্যবাদ। কি ছোট। ওকে, অনেক অনেক ধন্যবাদ আপনাকে আলিফ, এবং আপনাদের জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা থাকলো আপনার জন্য।
এই 30 তারিখে। এই 30 তারিখে হ্যালোউইনের আগের দিন আপনার বার্থডে। সো আপনাকে অ্যাডভান্স মানে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। এন্ড ইউ হ্যাভ কাম অল দ্য ওয়ে ফ্রম খুলনা। থ্যাংক ইউ ভেরি মাচ। এন্ড থ্যাঙ্কস। ইউ মোস্ট ওয়েলকাম। আমি এখন কিছু ঘটনা তো আর নাই, আমি এখন যেটা করবো সেটা SMS পড়ে ফেলবো। এবং যারা কষ্ট করে SMS পাঠিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন, যে আমাকে SMS করেছেন রাজীব, এছাড়াও আমাদেরকে SMS করেছেন হাফিজ আরামবাগ থেকে, SMS করেছেন আমাদের আরিফ ফ্রম ময়মনসিং, তারেক আমাদের SMS করেছেন সাগর ফুলবাড়িয়া থেকে, SMS করেছেন আমাদেরকে ইথার, এছাড়া আমাদের SMS করেছেন সবুজ, SMS করেছেন টুটুল সাদ্দাম ভাগলপুর থেকে, এছাড়া আমাদের SMS করেছেন মোহাম্মদ রিপন আলী, SMS করেছেন লিপু তমা খুলনা থেকে, এবং আমাদের SMS করেছেন আবির, এবং আমাদের SMS করেছেন আবির এই প্রথম ঢাকা এসেছেন এবং আমাদের সঙ্গে আমাদের শো শুনছেন। সাইদ নিফাদ আমাদের SMS করেছেন, সৈয়দ নিফাদ আমাদের SMS করেছেন নরসিংদী থেকে, আমাদেরকে SMS করেছেন। এছাড়াও দেখতে পাচ্ছি লিজা ফ্রম ফার্মগেট থেকে, আচ্ছা ফ্রম ফার্মগেট রায়হান আমাদের SMS করেছেন রাজীব, SMS করেছেন আরো অনেকেই। আজকে রাতে আর সময় নেই, আবারও আগামী সপ্তাহে কথা হবে। এবং সেই সাথে আপনাদের বলছি যে আগামী 31 তারিখে হ্যালোউইন, সুতরাং সেই হ্যালোউইনের অগ্রিম শুভেচ্ছা থাকলো আপনাদের সবার জন্য। এবং আপনারা কি কি আয়োজন করলেন সেগুলো আপনারা অবশ্যই রেডিও ফুর্তির যে ফেসবুক ফ্যান পেজ রয়েছে, এবং সেখানে আপনারা অবশ্যই সেটা জানাতে পারেন। ভূত FM এর ফ্যান পেজ রয়েছে, সেখানে আপনারা ইচ্ছা করলে জানাতে পারেন আপনাদের কি কি অ্যাক্টিভিটিস গুলো, সেগুলো আপনি ছবি আপলোড করতে পারেন। অবশ্যই সেই ছবিগুলো দেখার জন্য অধীর আগ্রহে আপনার জন্য অপেক্ষা